সেকশনে আমরা পিছিয়ে আছি। স্যার আপনি কি একটু রিনেমের অপশনটা অন করুন? জিমেইলে না স্যার রিনেম স্যার। ও আচ্ছা, অফ করে রাখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না স্যার অন করেন স্যার, ওটা মানে অন করেছি আমি। আচ্ছা তাহলে স্যার যাদের নাম চেঞ্জ করো নাই তারা একটু নামের আগে রোল নাম্বারটা দাও। আমি মেসেজ দিয়েছি ওদেরকে। স্যার তো যেহেতু আমরা 6 সেকশনে একটা পিছিয়ে আছি, তাহলে নতুন একটা টপিক শুরু করব আজকে। আর যেটা বাকি থাকবে ওগুলো আমরা পরে দেখব। স্যার আপনার কথা স্যার ইকো হচ্ছে। এটা তো কিছু করার নেই। স্যার ছাড়া কারো মাইক্রোফোন অন থাকলে মিউট করে দিস। স্যারের কথা ইকো যদি অন্যখান থেকে হয়। হ্যাঁ, তোমরা সবাই মিউট করে দাও। আর যদি কারো প্রশ্ন থাকে তখন তোমরা আনমিউট করো। তাহলে আমরা নিউক্লিয়ার ফিজিক্স থেকে শুরু করব আজকে। এখানে তোমরা কন্টেন্টসটা দেখতে পাচ্ছ, যে স্ট্রাকচার এন্ড প্রপার্টিজ অফ দ্য নিউক্লিয়াস, বাইন্ডিং এনার্জি অফ দ্য নিউক্লিয়াস, মাস ডিফেক্ট, আর কিছু এক্সাম্পল দেখব, আর ক্যারেক্টারিস্টিক্স অফ নিউক্লিয়ার ফোর্স। তোমরা একটা স্লাইড শেষে কোশ্চেন থাকলে করতে পারো, অথবা আমরা প্রেজেন্টেশন শেষ করে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা ডিসকাস করব। আর ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছিলাম, এটা রেকর্ড করতেছি এখন। আর আমি এটা পিপিটিটা দিয়ে দেব ওই লাভিবের ইয়েতে। জি স্যার। ও শেয়ার করবে তোমাদের সাথে। এখানে কিছু অবজেক্টিভ আছে, যে কোর্স পড়ে কি কি আমরা শিখবো সেগুলো তোমরা দেখে নিও পরে। তাহলে দেখো, তোমরা একটা নিউক্লিয়াসকে রিপ্রেজেন্ট করা হয় এই সিম্বল দিয়ে। জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর এ হচ্ছে মাস নাম্বার। এগুলো তোমরা জানো, তারপর আমরা একটু এট এ গ্লান্স দেখে নিব। একটা নিউক্লিয়াসের আইডেন্টিটি বা অ্যাটমের আইডেন্টিটি নির্ভর করে হচ্ছে নাম্বার অফ প্রোটনের উপর। একটা অ্যাটমের আউটার মোস্ট অরবিটালে বা ইলেকট্রনের সংখ্যার উপর একটা অ্যাটমের আইডেন্টিটি নির্ভর করে না। যেমন কার্বনের ক্ষেত্রে যদি কোনো কারণে আউটার অরবিটাল থেকে দুই একটা ইলেকট্রন বের হয়ে যায়, তারপরে সেটা কার্বনে থাকে। বা অন্য যে কোনো অ্যাটমের ক্ষেত্রেও তাই, কিন্তু অ্যাটমের আইডেন্টিটি চেঞ্জ হবে যদি প্রোটন নাম্বার চেঞ্জ হয়ে যায়। এই জন্য এখানে লেখা আছে দ্য এলিমেন্ট সিম্বল ডিক্টেটস জেড। তাহলে একটা সিম্বলের একটা অ্যাটমের আইডেন্টিটি নির্ভর করবে হচ্ছে জেড এর উপর। জেড অ্যাটমিক নাম্বার যদি আলাদা হয়, তাহলে অ্যাটমের আইডেন্টিটি চেঞ্জ হয়ে যায়। এখানে লেখা আছে যে যদি জেড নাম্বার একই হয়, তাহলে আমরা বলবো আইসোটোপ। এগুলো আমরা পরে ডিটেলস দেখব। তোমরা একটু ওয়েট করো, আমি কেন জানি সেটা হ্যাং হয়ে যাচ্ছে। তাহলে দেখো, একটা নিউক্লিয়াস হচ্ছে made up of protons and neutrons. A proton has a positive source of electron
এর মাস হচ্ছে 1.6726 into 10 to the power minus 27 কেজি। তারপর নিউটনের স্যার মাস স্যার কিছু দেখা যাচ্ছে না স্যার। স্যার স্ক্রিনে কিছু আসতেছে না। জি স্যার স্ক্রিন শেয়ার করতেছে না। শেয়ার করা হয় নাই। ওয়েট তো স্ক্রিন শেয়ার করা হয়নি। জি স্যার। এবার দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এগুলো আমরা আগে আলোচনা করলাম। হচ্ছে নাম্বার অফ প্রোটন হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর নিউট্রন নাম্বার হবে a মাইনাস জেড। এটা ইম্পর্টেন্ট সাইজ অফ দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের রেডিয়াস হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস, এখানে দেখো 15 টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 মিটার, আর অ্যাটমিক রেডিয়াস হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে দেখতে পাচ্ছ যে অ্যাটমিক রেডিয়াস হচ্ছে অনেক বড় এবং নিউক্লিয়াসের রেডিয়াস হচ্ছে অনেক ছোট। যদি আমরা কম্পেয়ার করি, একটা বড় স্টেডিয়ামকে যদি একটা ক্রিকেট স্টেডিয়ামকে অ্যাটম কনসিডার করা হয়, তাহলে নিউক্লিয়াসটা হবে একটা ক্রিকেট বলের মতো, যদি আমরা এইভাবে কম্পেয়ার করি। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ভলিউম অফ দ্য নিউক্লিয়াস হচ্ছে যেহেতু 4/3 পাই আর কিউব, এটাকে যদি আমরা এখান থেকে পাবো r সমান সমান r0 a 1/3, যেহেতু ভলিউম হচ্ছে প্রপোর্শনাল টু মাস নাম্বার, তাহলে r0 হচ্ছে কনস্ট্যান্ট, এর ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছ 1.2 into 10 to the power minus 15 মিটার। তাহলে দেখছেন নিউক্লিয়াসের রেডিয়াস হচ্ছে 10 to the power minus 15 আর 10 to the power minus 15 মিটার হচ্ছে 1 ফার্মি। তাহলে নিউক্লিয়াসের সাইজ হচ্ছে অনেক ছোট। যদি আমরা অ্যাটমের সাইজের সাথে কম্পেয়ার করি, নিউক্লিয়াসের সাইজ হচ্ছে অনেক ছোট। তাহলে এই ইকুয়েশন ইউজ করে r সমান সমান r0 a to the power 1/3, এটা কি এখানে এ হচ্ছে মাস নাম্বার। তাহলে মাস নাম্বার জানলে আমরা ওই Let's begin. Unlimited ভরা উইথ শেয়ার নড়া চড়া। তোমরা একটু কাইন্ডলি মিউট করে রাখো পার্টিসিপেন্টরা। যদি কারো কোশ্চেন থাকে তখন তোমরা আনমিউট করে কোশ্চেন করবা। এখানে একটা ছোট প্রবলেম আছে, ফাইন্ড দ্য রেডিয়াস অফ প্লুটোনিয়াম 238। একদম ছোট্ট, দেখো এর ভ্যালু বসালে তোমরা রেডিয়াস পেয়ে যাবে। তারপর একটা প্রবলেম, ফাইন্ড দ্য ডায়ামিটার অফ আয়ন 56 নিউক্লিয়াস, এরকম। তাহলে মাস নাম্বার জানলে পরে তুমি ওই নিউক্লিয়াসের রেডিয়াস আমরা বের করতে পারবো। তারপর নিউক্লিয়াসের ডেনসিটি, জানো যে মাস ডিভাইডেড বাই ভলিউম। The mass of a nucleus is a times the mass of the nucleon. যেহেতু এটা হচ্ছে মাস নাম্বার, নিউট্রন এবং প্রোটনের যোগফল হচ্ছে a, তাহলে নিউট্রন এবং প্রোটনের মাসের সাথে যদি আমরা a গুণ করি নিউট্রন অথবা প্রোটনের মাসের সাথে, তাহলে আমরা মাস পেয়ে যাব। আর নিউক্লিয়াসের ভলিউম একটু আগে আমরা দেখলাম 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে আমরা ডেনসিটি বের করতে পারবো। This is not only a number, এখানে দেখতে পাচ্ছ 2 into 10 to the power 7 k 10 to the power 17 kg per meter cube। আমরা যদি এটা কম্পেয়ার করি অর্ডিনারি অন্য কোনো ম্যাটারের সাথে, যেমন ওয়াটারের ক্ষেত্রে ডেনসিটি হচ্ছে
দেখতে পাচ্ছি 1000 কেজি পার মিটার কিউব। একটা আয়তনের মধ্যে 1 মিটার কিউব আয়তনের মধ্যে 1000 কেজি থাকে। আর নিউক্লিয়াস থাকবে কতখানি দেখো 10 টু দি পাওয়ার 17। নিউক্লিয়াস হচ্ছে অনেক অনেক ভারী। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে কিছু ডেফিনিশন, এগুলো আমরা বলেছি নাম্বার অফ প্রোটনস ইন এ নিউক্লিয়াস ইজ কল্ড অ্যাটমিক নাম্বার। আবার বলছি যে একটা অ্যাটমের আইডেন্টিটি নির্ভর করে হচ্ছে অ্যাটমিক নাম্বারের উপর, ইলেকট্রনের সংখ্যার উপর অ্যাটমের আইডেন্টিটি নির্ভর করে না। তারপর হচ্ছে মাস নাম্বার, প্রোটন এবং নিউট্রন নাম্বারের যোগফল হচ্ছে মাস নাম্বার। তারপর আইসোটোপ, দেখো the nuclides having the same number of protons but different number of neutrons are called isotope. এখানে দেখো যে অক্সিজেনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, সবখানে হবে 8, কিন্তু নিউট্রন নাম্বার হচ্ছে আলাদা 15, 16, 17, 18, 19 এরকম। যেগুলো হচ্ছে অক্সিজেনের আইসোটোপ, হচ্ছে কার্বনের আইসোটোপ, এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ 1h2, 1h2, 1h1, 1h3, এটা হচ্ছে হিলিয়ামের আইসোটোপ। তাহলে হচ্ছে প্রোটন নাম্বার একই কিন্তু নিউট্রন নাম্বার হচ্ছে আলাদা। তাহলে একটা নিউক্লিয়াসে একাধিক আইসোটোপ থাকতে পারে। তারপরে এখানে দেখো হচ্ছে আইসোবার, ডিফারেন্ট প্রোটন নাম্বার বাট মাস নাম্বার আর সেম। এখানে দেখতে পাচ্ছ যে বেরিলিয়ামের 11, ব্রোনের 11, কার্বন 11, কিন্তু প্রোটন নাম্বার হচ্ছে আলাদা, মাস নাম্বার সেম। আচ্ছা আইসোবার। তারপরে হচ্ছে আইসোটোন, the nuclides having the same number of proton but different neutrons but different number of proton। এখানে দেখো যদি আমরা বিয়োগ করি 3 - 1 হচ্ছে 2, 4 - 2 হচ্ছে 2, 5 - 3 হচ্ছে 2, তাহলে সব ক্ষেত্রে নিউট্রন নাম্বার হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে একই, কিন্তু প্রোটন নাম্বার হচ্ছে ডিফারেন্ট। এগুলো হচ্ছে আইসোটোন। এখানে একটা এক্সাম্পল আছে। আর এটা হচ্ছে মিরর নিউক্লিয়াস। মিরর নিউক্লিয়াসের ক্ষেত্রে কোন একটা নিউক্লিয়াসের নিউট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা অন্য একটা নিউক্লিয়াসের নিউট্রন এবং প্রোটন সংখ্যার সমান। এখানে দেখো প্রোটন সংখ্যা হচ্ছে 7, আর এখানে দেখো নিউট্রন সংখ্যা হচ্ছে 7, তাহলে এর প্রোটন সংখ্যা এর নিউট্রন সংখ্যার সমান। অথবা এর নিউট্রন সংখ্যা এখানে হচ্ছে 8, 15 - 7 হচ্ছে 8, আর এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 8। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আশা করি? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। Yes, sir, শোনা যাচ্ছে। তোমাদের কি স্মার্টফোনে দেখা যায় স্ক্রিন, যারা ফোন ইউজ করতেছো? জি স্যার, হ্যাঁ স্যার, দেখা যায়, দেখতে কোনো সমস্যা নাই। স্যার ক্লিয়ারলি দেখা যাচ্ছে। Very good. So let's go to next slide. তো যেহেতু এগুলো এলিমেন্টারি পার্টিকেল, আগে যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এগুলো হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল, তাহলে এর ক্ষেত্রে এর এনার্জি ইউনিট একটু আলাদা। নর্মাল যে পার্টিকেল তার ক্ষেত্রে একটু আলাদা হবে, আমরা এখনই দেখব। একটু ওয়েট করো। হ্যাঁ, যে আমরা জানি যে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যে মাস এনার্জি রিলেশন, যে এলিমেন্টারি পার্টিকেলের ক্ষেত্রে যে ই সমান সমান হচ্ছে mc স্কয়ার, মাস টাইম স্কয়ার অফ দ্য ভেলোসিটি অফ লাইট। তাহলে এই ইকুয়েশন ইউজ করে আমরা
এই নিউট্রন এবং প্রোটনের যেগুলো এলিমেন্টারি পার্টিকেল সেগুলোর ক্ষেত্রে এনার্জি বের করব। তাহলে সি যদি মিটারে হয় তাহলে ইউনিটটা হবে জুলে। তারপর এটা আমরা যদি ইভি তে চেঞ্জ করতে চাই তো 1 ইভি হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে 1 MeV হচ্ছে 1.6 × 10⁻⁻13 জুল। এখানে 10⁻6 দিয়ে গুণ করা হলো। তাহলে আমাদের ইটা আসবে m × 5.6 × 10⁻29 MeV। ঠিক আছে, এগুলো ভাগ দিতে হবে। 1 EV দিয়ে যদি ভাগ দাও তাহলে এরকম আসবে। তাহলে আমরা প্রোটনের ক্ষেত্রে যদি প্রোটনের ভর হচ্ছে 1.6 × 10⁻⁻27 তাহলে এটা যদি আমরা গুণ করে দেই তাহলে প্রোটনের এনার্জি ইকুইভ্যালেন্ট অফ মাস হচ্ছে 938.5 MeV। নিউটন যেহেতু একটু ভারী, এটা একটু বেশি 939.6 MeV, আর ইলেকট্রনের অনেক কম 0.511 MeV, যে এনার্জি ইকুইভ্যালেন্ট টু মাস। তারপর আরেকটা ইউনিট আছে, an atomic mass unit is defined as precisely 1.12 the mass of an atom of carbon 12। তাহলে আমরা যদি এই ভ্যালু বসাই একটু তোমরা দেখে নাও। in imprecise terms the proton rest mass and neutron rest mass এখানে অ্যাভারেজ করা হয় নিউক্লিয়নের মাসের ক্ষেত্রে। তাহলে অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে দিস। তাহলে এটা হিসাব করে 1 অ্যাটমিক মাস ইউনিট হবে 931.5 MeV। কেন আমরা MeV তে নিয়ে যাচ্ছি? যেহেতু এলিমেন্টারি পার্টিকেলের ক্ষেত্রে এনার্জি হচ্ছে অনেক বেশি, কারণ এদের সি হচ্ছে অনেক বেশি। ইজ কম্পারেবল টু দ্য ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি। এখন আমরা আসবো হচ্ছে বাইন্ডিং এনার্জি। একটা যে কোনো সিস্টেমের বাইন্ডিং এনার্জি হচ্ছে ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু ডিঅ্যাসেম্বল অথবা ব্রেক এ হোল সিস্টেম ইনটু সেপারেট পার্টস। একটা সিস্টেমকে ভেঙে আলাদা আলাদা টুকরা করতে যে এনার্জি লাগে সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। এটা হচ্ছে ইন জেনারেল, কিন্তু আমরা ডিসকাস করবো হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তাহলে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি হচ্ছে the energy required to deassemble or break or split the nucleons of an atom into its component parts। এই কম্পোনেন্ট পার্টস গুলো হচ্ছে নিউট্রন এবং প্রোটন, এগুলোকে বলা হয় কালেকটিভলি কল নিউক্লিয়ন্স। তাহলে এরপরে আমরা উচ্চারণ করবো হচ্ছে নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স মানে হচ্ছে সেটা নিউট্রন এবং প্রোটন। তাহলে একটা নিউক্লিয়াস ভেঙে ওর সবগুলো নিউট্রন এবং প্রোটন আলাদা করতে গেলে যে এনার্জি লাগবে সেটা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এখন একটা টার্ম তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে মাস ডিফেক্ট। দ্য মাস অফ অ্যান অ্যাটমিক নিউক্লিয়াস ইজ ইউজুয়ালি less than the sum of the individual masses of the constituent protons and neutrons। এটা তো আইনস্টাইন ইকুয়েশন আমরা জানি। This missing mass is known as the mass defect। তাহলে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি দেখা যায় যে আলাদা আলাদা নিউট্রন এবং প্রোটন নিয়ে যখন নিউক্লিয়াস ফর্ম করে, ওই নিউট্রন গুলো যখন আইসোলেট অবস্থায় থাকে, নিউক্লিয়ন গুলো তাদের যে টোটাল মাস সেটা যখন নিউক্লিয়াস ফর্ম করে নিউক্লিয়াসের মাস হচ্ছে সেটা বেশি। অর্থাৎ নিউক্লিয়াসের মাস হচ্ছে যখন নিউক্লিয়াস ফর্ম করে তখন কিছু মাস হারিয়ে যায়।
এই হারিয়ে যাওয়া মাসটুকু হচ্ছে মাস ডিফেক্ট। তাহলে তোমরা জানো যে তাহলে ওই মাস কোথায় যাবে, তো সেই মাসটুকুই হচ্ছে এনার্জিতে কনভার্ট হবে, ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে ওই নিউট্রন এবং প্রোটন গুলো তাহলে আলাদা করতে গেলে তাহলে এই যে ইকুইভ্যালেন্ট যে মাসটুকু হারিয়ে গেছে তার যে এনার্জি, সেই এনার্জিটুকু আবার সেখানে অ্যাপ্লাই করতে হবে, করলে পরে আবার সেগুলো আলাদা হয়ে যাবে। তো সেই এনার্জিটা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? জি স্যার, জি স্যার। তাহলে হচ্ছে যে যখন নিউক্লিয়াস ফর্ম করে, যে তখন নিউক্লিয়াস ফর্মেশনের সময় কিছু এনার্জি হারিয়ে যায়, তাহলে ঠিক ওই নিউক্লিয়াসটা যখন আলাদা করতে যাব তাহলে ঠিক সেই পরিমাণ এনার্জি আবার দিতে হবে। তাহলে সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। এই বাইন্ডিং এনার্জির তোমার সোর্স হচ্ছে মাস ডিফেক্ট। এই বাইন্ডিং এনার্জি কোথা থেকে আসে? মাস ডিফেক্ট থেকে। যেহেতু কিছু মাস হারিয়ে যায়, তার ইকুইভ্যালেন্ট এনার্জিটা হচ্ছে বাইন্ডিং এনার্জি, যদি আমরা এই ফর্মুলা ইউজ করি। এখন আমরা দেখব এক্সপ্রেশন অফ বাইন্ডিং এনার্জি ইন টার্মস অফ মাস ডিফেক্টস। এটা একটু আগে আমরা দেখলাম হচ্ছে একটা নিউক্লাইড বা নিউক্লিয়াসকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। জেড হচ্ছে প্রোটন, এন হচ্ছে নিউট্রন। সো দ্য ডিফারেন্স ইন মাস হচ্ছে, তাহলে আমরা দেখবো হচ্ছে প্রোটন যখন আইসোলেট অবস্থায় থাকে, এটা হচ্ছে আইসোলেটেড একটা প্রোটনের মাস, আর এখানে হচ্ছে আইসোলেটেড নিউট্রনের মাস। তাহলে নিউট্রন নাম্বার হচ্ছে এ মাইনাস জেড, তাহলে এ মাইনাস জেডটা হচ্ছে এন। তাহলে হচ্ছে ভর অফ মাস অফ নিউট্রন টাইমস নাম্বার অফ নিউট্রনস, এটা হচ্ছে মাস অফ নিউট্রন। তাহলে এগুলো হচ্ছে যখন নিউট্রন এবং প্রোটন সেপারেট অবস্থায় থাকবে তাদের মাসের যোগফল। তাহলে জেড এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন, আর মাইনাস হচ্ছে এম টোটাল। এম টোটাল হচ্ছে নিউক্লিয়াসের মাস। তাহলে বাইন্ডিং এনার্জি কি হবে? মাস ডেল টাইম ইন্টু সি স্কোয়ার। দেখো এখানে এন লেখা হয়েছে, এ মাইনাস জেড হচ্ছে এন। এখানে এম টোটাল হচ্ছে মাস অফ দ্য নিউক্লাইড, এমপি হচ্ছে মাস অফ দ্য প্রোটন, এম ইন ইজ দ্য মাস অফ নিউট্রন। ট্র্যাডিশনালি এটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে এম টোটাল হচ্ছে নিউক্লিয়াসের ভর, কিন্তু আমরা যে এক্সপেরিমেন্টাল ডাটা অ্যাভেলেবল হচ্ছে অ্যাটমিক মাসের, অর্থাৎ অ্যাটমের ভরটা হচ্ছে অ্যাভেলেবল। তাহলে যদি আমরা বাইন্ডিং এনার্জি বের করতে যাই, তাহলে ইন টার্মস অফ যদি অ্যাটমিক মাস করা যায় তাহলে সুবিধা হয় ক্যালকুলেট করা। সেই জন্য কি করা হচ্ছে যে উই ফার্স্ট অ্যাড জেড ইলেকট্রনস টু এম টোটাল। এখানে নিউক্লিয়াসের ভর, এখানে যদি ওই নিউক্লিয়াসের বাইরে যতগুলো ইলেকট্রন আছে সবগুলোর ভর যদি আমরা যোগ করতে পারি, তাহলে কিসের ভর হবে? তাহলে অ্যাটমের ভর হবে, তখন হয়ে যাবে অ্যাটম। তাহলে সেই পরিমাণ ইলেকট্রনের ভর যদি আমরা এদিকে যোগ করতে পারি, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিটে আমরা কনভার্ট করতে পারবো। এই জন্য উই দেন অ্যাড জেড ইলেকট্রনস টু দ্য জেড প্রোটনস। তাহলে যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে জানি যে হাইড্রোজেনের তো একটাই প্রোটন থাকে, তাহলে জেড এম এইচ, জেড টাইমস দ্য মাস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। তাহলে আমাদের এক্সপ্রেশনটা দাঁড়াবে এরকম। দেখো এখানে আছে এম টোটাল আর এখানে আসলে হচ্ছে অ্যাটম। তাহলে জেড এম এইচ এ মাইনাস জেড, তারপর হচ্ছে মাস অফ নিউট্রন, হচ্ছে অ্যাটমিক মাস। The energy equivalent to mass defect is called binding energy. হচ্ছে বাইন্ডিং এনার্জির হচ্ছে আর একটা ডেফিনেশন, যে নিউক্লিয়াস ফরমেশনের সময় যে এনার্জি হারিয়ে যাবে তার ইকুইভ্যালেন্ট, যে মাস হারিয়ে যাবে তার ইকুইভ্যালেন্ট এনার্জি হচ্ছে বাইন্ডিং এনার্জি। তাহলে এটা হচ্ছে এক্সপ্রেশন অফ বাইন্ডিং এনার্জি ইন টার্মস অফ মাস ডিফেক্ট। তাহলে এখানে মাস ডিফেক্ট কতটুকু? এই যে এতখানি, এটা হচ্ছে টোটাল মাস অফ দ্য নিউক্লিয়াস, আর হচ্ছে ইন্ডিভিজুয়াল সাম অফ দ্য masses of the individual proton and neutrons.
তাহলে এই জিনিসটা, তাহলে এটার ভরের চেয়ে বেশি হবে। এখানে একটা এক্সাম্পল তোমরা দেখতে পাবা, ক্যালকুলেট the binding energy per nucleon of helium-2 এটাকে আমরা আলফা পার্টিকেল বলি। এগুলো আবার পরে তোমরা দেখতে পাবা। আচ্ছা দেখো, ক্যালকুলেট দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ 2 helium-4, এটাকে আলফা পার্টিকেল বলে। তাহলে আমরা আগে বাইন্ডিং এনার্জি বের করব। এটা হচ্ছে এক্সপ্রেশন অফ বাইন্ডিং এনার্জি ইন টার্মস অফ মাস ডিফেক্ট। তাহলে আমাদের লাগবে কি, যে 2 helium-4, এখানে দেখো প্রোটন নাম্বার হচ্ছে 2 আর নিউট্রন নাম্বার হবে 2, তাহলে দুইটা সমান এখানে এই নিউক্লিয়াসের ক্ষেত্রে। তাহলে বাইন্ডিং এনার্জি হচ্ছে, যেহেতু এখানে প্রোটন নাম্বার হচ্ছে 2, তাহলে আমরা 2 দিয়ে গুণ করি, সেম এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ভর, আর দুইটা নিউট্রনের ভর মাইনাস মাস অফ 2 helium-4 ইন্টু সি স্কোয়ার। তাহলে এই ভরগুলো যদি আমরা বসাই, তাহলে বাইন্ডিং এনার্জি দ্বারা হচ্ছে এরকম। তাহলে আমরা একটু আগে দেখেছি অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে 931.5 MeV। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 28.3 MeV। অর্থাৎ 2 helium-4 কিছু বলবা তোমরা? তাহলে 2 হ্যালো, helium-4 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম হ্যালো সালাম। স্যার, আমি আশরাফুল ইসলাম বলতেছি স্যার। হ্যাঁ, হ্যালো হ্যালো স্যার, আমার নামে স্যার আরেকটা আইডি খুলে এখানে আসা হয়েছে স্যার। এটা কি আনওয়ান্টেড কারণ নাকি? না স্যার, আমার নামে স্যার দুইজন এখানে দুইটা নাম দেখাচ্ছে, দুইজন পার্টিসিপেন্ট। তা তোমরা রোল নাম্বার লিখে ফেলো, তাহলে তো হয়ে গেল। স্যার আমি স্যার রোল নাম্বার, মানে স্যার নাম্বার দেখছি 2। মানে ওখানে আমার পিক দিছে, আমার রোল দিছে, সবই ঠিক আছে, আমার দুইটাই একই সেম হয়ে গেছে স্যার। তো তোমরা এডিট করতে পারবে না? এডিট না স্যার, আসলে আপনাকে কিক করে দিতে হবে একজনকে, যে মানে 1902.171 যেখানে পিক দেওয়া আছে ওটা আমার না। আচ্ছা ওটা ঠিক ফেক আছে, স্যার। ওটা আমি পরে হ্যালো কথা স্যার। বলছি। আগে আরো কিছু আইডি আছে, আচ্ছা, যেমন জাভাট, তারপরে কিম জং, হ্যাঁ বিল গেটস, তারপরে হ্যাঁ। স্যার ডোনাল্ড ট্রাম্প, এগুলো নামে স্যার কিছু আইডি ঢুকছে স্যার, এখানে ডিস্টার্ব করতেছে। ওরা চ্যাট বক্সে যখন মেসেজ করতেছে তখন স্যার স্ক্রিনে আপনার শেয়ার স্ক্রিনে উপরে ওদের টেক্সট গুলো দেখাচ্ছে, নিচের লেখাগুলো দেখতে স্যার অসুবিধা হচ্ছে। ও তাহলে এগুলো কি করব, ব্লক করে দেই নাকি? জি স্যার, রিমুভ করে দেন বা স্যার ব্লক করে দেন জি স্যার। স্যার। স্যার এদেরকে আমার আবার আইডি দিয়ে স্যার গান বাজানো হচ্ছে স্যার। তারপরে হ্যালো স্যার আরো আছে স্যার। স্যার, আমি কিচ্ছু আচ্ছা, পারি না। ওরা আমাদের ইনভাইটেশন পাইলো কিভাবে তাহলে? ওরা তো স্যার পাওয়ার কথা নয়। স্যার আমরা তো শেয়ারটা স্যার গ্রুপে দিয়ে দিয়েছি স্যার, গ্রুপ থেকে যদি স্যার কেউ দেয় এটা তো স্যার বের করা সম্ভব হচ্ছে না স্যার। হ্যাঁ, এটা তো তাহলে তোমাদের মাঝে কেউ পেয়েছে এগুলো, কারণ আমাদের আইডি ছাড়া, এই যেমন এটা একটা দেখছি যে কি ফিউনার কি জানো, এগুলো তাহলে ব্লক করে দেয় এগুলো। জি স্যার, মানে গান বাজানো হচ্ছে স্যার আমার নামের আইডি দিয়ে স্যার। স্যার যাদের আইডেন্টিটি নেই তাদের সবাইকে ব্লক করে দিন। যাদের রোল নাম্বার নাই, একজন আছে ফাহিম, এ তো রোল নাম্বার দেখছি না। হ্যালো স্যার। ফাহিম।
তারপর একজন আছে জাভেদ, তো এরা কি আমাদের স্টুডেন্ট না? 190 to 171 এই রোলে স্যার দেখেন দুইজন আছে। এটা ঠিক। আচ্ছা তুমি পরে ফোন করো, আমি পরে ঠিক করে নেব। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এনার্জি হচ্ছে বাইন্ডিং এনার্জি অনেক বেশি। তোমাদের হয়তো নট অনলি নাম্বার, এগুলো বুঝতে হবে। এটা হচ্ছে এমইভি, মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। নরমালি যে কেমিক্যাল রিঅ্যাকশনে বা একটা ইলেকট্রন বের করতে লাগে হচ্ছে ইভি রেঞ্জের এনার্জি, ইলেকট্রন ভোল্ট। একটা ইলেকট্রন একটা অরবিট থেকে বের করতে গেলে এনার্জি লাগে ইলেকট্রন ভোল্টে। কিন্তু একটা নিউক্লিয়াস থেকে একটা নিউক্লিয়ন বের করতে গেলে, নিউট্রন বা প্রোটন বের করতে গেলে এনার্জি দেখো 2 হিলিয়াম 4 আছে 28 MeV, এটা হচ্ছে অনেক বেশি। তো পার নিউক্লিয়ন তাহলে 4 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 4 দিয়ে ভাগ দিলে 7.07 MeV পার নিউক্লিয়ন। তাহলে এটা একটা আমরা এক্সাম্পল দেখলাম। তাহলে এগুলো কিছু এক্সাম্পল আছে। হোয়াট ইজ দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ফর টিনের জন্য, এগুলো তোমরা দেখবা যে একই ফর্মুলা। তারপর হোয়াট ইজ দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ফর BH, এগুলো তোমরা দেখবা। স্যার আমরা কি এসব পিডিএফ পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবা। আচ্ছা আমি ক্লাস শেষে তোমাদের এগুলো ওই গুগল লাভিবের, ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হয় স্যার। আমি একজনে এখানে চ্যাটে দিয়ে দিব, তোমরা শেয়ার করে দিব, শেয়ার করে দিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে। তো মিস করছি, তো রেকর্ডিংটা কি পাওয়া যাবে স্যার? পিডিএফটাও দিবেন স্যার। স্যার হ্যাঁ, পিডিএফ দিলেই হবে স্যার। হ্যাঁ জি স্যার, PDF ক্লাস করে দিব, পিডিএফ দেখে দিলে নিও। বেশি ভালো হয়। আর তোমার রেকর্ডিং এ অনেক মনে হয় মেগাবাইট লাগবে তোমাদের, অনেক বড় হ্যাঁ হবে। হ্যাঁ ওইটাই স্যার। সেটা কম্প্রেস করা যায় তো? আচ্ছা ওটা পরে দেবো, ইস্যুটা আগে আমরা ক্লাসটা করি। হ্যাঁ, ওগুলো দিয়ে দেবো আচ্ছা তোমরা চাইলে, সমস্যা নেই ওগুলো। কিন্তু হলো যে কাউকে দেওয়া যাবে না, এগুলো কনফিডেন্সিয়াল, আমাদের মধ্যে রাখতে হবে। আচ্ছা স্যার। তোমরা হয়তো নোটিশে দেখেছো ওইভাবে বলা হয়েছে যে কোর্স স্যার। ম্যাটেরিয়াল কারোর সাথে শেয়ার করা যাবে না। আচ্ছা এখন আসলে ইম্পর্টেন্ট একটা কার্ভ আমরা দেখবো এখন। এটা হচ্ছে যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভার্সেস মাস নাম্বার কার্ভ। তো পরীক্ষার খাতায় আমার ধারণা 90% বেশি ছেলেমেয়েরা ভুল করে। এই কার্ভটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমরা হয়তো এই পিক গুলো জানলেই হবে, এগুলো সবগুলো জানার দরকার নেই, কিন্তু কোথায় কোথায় পিক আছে, এই পিক গুলো কোন এলিমেন্টের জন্য, তাহলে এদিকে যদি মাস নাম্বার হয় আর এদিকে হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াম। এখন 2 হিলিয়াম 4 এখানে, কারণ সেটা যদি তুমি এই দিকে কোথাও দাগাও তাহলে তো হবে না, জিগজ্যাগ করে। তাহলে কার্ভটা দেখতে পাচ্ছ যে এই যে হাইড্রোজেন থেকে যদি শুরু হয় তাহলে নিচের দিকে দেখো যে কার্ভটা আস্তে আস্তে বাড়তেছে, এবং এই যে কিছু কিছু আমরা পিক দেখতে পাচ্ছি, এখানে একটা পিক, এখানে একটা পিক, এখানে একটা পিক। তাহলে এই পিক গুলো হচ্ছে ওই সমস্ত নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি, তার যে পাশাপাশি অনেক নিউক্লিয়াস আছে তার চেয়ে অনেক বেশি। যেমন কার্ভটা চলে যাওয়ার কথা এইভাবে না গিয়ে 2 হিলিয়াম পরের জন্য হঠাৎ বেড়ে গেছে, তার মানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি, তার মানে এগুলো হচ্ছে বেশি স্টেবল ওর কাছাকাছি গুলোর তুলনায়। তারপর কার্বন 12 হচ্ছে পাশাপাশি গুলো হচ্ছে, নাইট্রোজেনের হচ্ছে নাইট্রোজেনের এনার্জি এখানে, কিন্তু কার্বনের এখানে পিক আমরা দেখতে পাচ্ছি, কাজে এগুলো হচ্ছে বিশেষ স্থায়িত্ব, কারণ এই বিশেষ স্থায়িত্বের কারণে এদের বাইন্ডিং এনার্জি বেশি। তারপরে দেখো এই কার্ভটা না বেড়ে আবার আস্তে আস্তে গেছে স্যাচুরেশন হচ্ছে হয়ে, এখানে একটা পিক আমরা দেখতে পাচ্ছি আয়রন 56 এর ক্ষেত্রে। তাহলে আয়রন 56 হচ্ছে অ্যারাউন্ড A60 অঞ্চলে, অর্থাৎ মাস নাম্বার 60 অঞ্চলে মোটামুটি একটা পিক পাওয়া যায়। পিকের ভ্যালু হচ্ছে 8.8 MeV। তো
তোমরা একটু নোট নিয়ে পারলে, যদি আমরা পরে আবার দেখবার টেক্সট আছে, তাহলে এটা হচ্ছে মোস্ট স্টেবল নিউক্লিয়াস। তাহলে এখানে আছে এনার্জি এই রিজিয়ন আছে 8.8 MeV। তারপরে দেখো কার্ভটা আর বাড়ছে না, না বেড়ে আবার এইভাবে নিচের দিকে কমে যাচ্ছে। এই রিজিয়ন আছে 7.7 MeV। তাহলে বিভিন্ন ধরনের এখানে প্রশ্ন আসবে যে আমার মাস নাম্বার বাড়তেছে, কিন্তু তারপরে কেন কার্ভটা স্যাচুরেশন হয়ে আবার কমে আসতেছে, এটা একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে যে কার্ভটা কেন Naughty America. Nobody does it better. ধরো আমি কিছু কিছু জিনিস রিমুভ করে দেই, কয়েকটা ব্লক করে দেই, কি কি যেন নাম এগুলো আসতেছে, কেন যে এদের কাছে গেল রিকোয়েস্ট। মাহমুদুল মাইক মিউট কর। তোমরা এগুলোকে রিমুভ করতে পারবা না, না হোস্ট ছাড়া? স্যার আপনিই পারবেন। এগুলো খুঁজবো না, ক্লাস নেব, খুঁজে খুঁজে বের করব। এনিওয়ে, তাহলে এগুলো অনেকগুলো কোশ্চেন আসবে এই কার্ভের ক্ষেত্রে, যে কেন বাইন্ডিং এনার্জি হালকা এলিমেন্ট গুলোর ক্ষেত্রে কেন কম। এই যে একটা কোশ্চেন আছে, হোয়াই দ্য বাইন্ডিং এনার্জি অফ ভেরি লাইট নিউক্লিয়াস ইজ স্লো, হোয়াই ডাজ দ্য কার্ভ ড্রপ ডাউন ফর হেভি নিউক্লি। এই দেখো এদিকে কেন কার্ভটা ড্রপ ডাউন করতেছে। তো এই জিনিসগুলোর অ্যান্সার আমরা এখনই পাবো বা পরবর্তীতে পাবো, সেজন্য আমাদের নিউক্লিয়ার ফোর্সের ক্যারেক্টারিস্টিক জানতে হবে। একটা জিনিস, যে ছোট নিউক্লিয়াসের ক্ষেত্রে, হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটনের সংখ্যা কম, সেক্ষেত্রে তাদের মাস ডিফেক্ট কম হবে, বা নিউট্রন প্রোটনের সংখ্যা কম হওয়ার কারণে তাদের বাইন্ডিং এনার্জি কম হবে। কিন্তু তাহলে নিউট্রন প্রোটনের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কেন তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেড়ে যাচ্ছে না, একটা পর্যায়ে গিয়ে স্যাচুরেশন হয়ে আবার কমে আসতেছে। এই ক্ষেত্রে দুইটা পয়েন্ট এখানে তোমরা মনে রাখবা, পরের স্লাইডে পাওয়া যাবে। একটা হচ্ছে স্যাচুরেশন ক্যারেক্টার অফ নিউক্লিয়ার ফোর্সের কারণে, আর একটা হচ্ছে তোমরা জানো যে নিউট্রন এবং প্রোটনের সংখ্যা যদি বেড়ে যায়, নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, কিন্তু যেহেতু প্রোটন হচ্ছে সেম চার্জ, পজিটিভ চার্জ অফ ইলেকট্রন, কি ব্যাপার আমার শেয়ারিংটা স্টপ করলো কে? তোমরা কেউ অ্যানোটেট করতেছো নাকি? না স্যার, এটার অপশন নাই। না স্যার, আমরা তো করতেছি না স্যার। একটু স্যার 2 নাম্বার স্লাইডটা একটু দেখানো যাবে? আচ্ছা, আগে শেষ করি, হ্যাঁ, তারপর আসতেছি। আচ্ছা, তোমরা জানো যে যেহেতু প্রোটন নাম্বার বেড়ে গেলে কি হবে, যে রিপালশন হবে, কুলম্ব রিপালশন। কুলম্ব রিপালশন বেড়ে গেলে তাহলে কি হবে, যে
ওর বাইন্ডিং এনার্জিটা কমে যাবে, ফোর্সটা উইক হয়ে যাবে। এই জন্য হেভি নিউক্লিয়াসের ক্ষেত্রে হচ্ছে এই যে তোমার প্রোটন নাম্বার বেশি হওয়ার কারণে বাইন্ডিং এনার্জি কমে যায়। আরেকটা হচ্ছে স্যাচুরেশন ক্যারেক্টার অফ নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, সেটা আমরা একটু পরে দেবো, আপাতত এই কারণটা জেনে রাখো। আমি যে কথাগুলো বললাম মোটামুটি এখানে দেওয়া আছে। এই যে এখানে একটা আমরা পিক দেখতে পাই, যে তাহলে পিক গুলো হচ্ছে ওই সমস্ত নিউক্লিয়াসের বিশেষ স্থায়িত্বের জন্য ওই পিক গুলো তৈরি হয়। যেমন এক্ষেত্রে লেখা আছে হিলিয়াম 4 ইজ স্টেবল, যেহেতু ওর বাইন্ডিং এনার্জি বেশি ওর আশপাশের তুলনায়। তো টেক্সট গুলো তোমরা দেখিও। আরেকটা এখানে পয়েন্ট আছে, হাউ ক্যান নিউক্লিয়ার ফিশন এন্ড ফিউশন ক্যান বি এক্সপ্লেইনড উইথ দিস কার্ভ। যদি আমরা নিউক্লিয়ার ফিউশন এগুলো ডিটেলস পড়াবো। তোমরা জানো যে ফিউশন হচ্ছে কি, যে দুইটা হালকা এলিমেন্ট যদি যোগ হয়ে ওই দুইটা হালকার তুলনায় একটু ভারী এলিমেন্ট তৈরি হয় তাহলে বলে ফিউশন। আর ফিশন হচ্ছে একটা হেভি এলিমেন্ট, ধরো ইউরেনিয়াম 235, সেটা স্প্লিট হয়ে দুইটা মিডিয়াম সাইজ তোমার নিউক্লিয়াস তৈরি করবে। তাহলে দেখো যদি এই দিক থেকে এই দিকে যায় তাহলে কি দেখতে পাচ্ছ কাপটা উপরে উঠে গেছে, তার মানে বাইন্ডিং এনার্জি কি হবে, বেড়ে যায়। আবার যদি নিচ থেকে উপরে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে বাইন্ডিং এনার্জি বেড়ে যায়, তার মানে এনার্জি রিলিজ হবে। যদি এই জন্য যে ফিউশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে দুইটা লাইট এলিমেন্ট যোগ হলে বাইন্ডিং এনার্জি বেড়ে যায়, আবার একটা হেভি এলিমেন্ট যদি স্প্লিট করে তারপরে বাইন্ডিং এনার্জি বেড়ে যায়। তাহলে ওই এনার্জিটাই হচ্ছে আমরা এনার্জি হিসাবে পাবো। এই গ্রাফের কতগুলো ফিচার এখানে দেওয়া আছে, আমি যে কথাগুলো বললাম। দ্য অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইজ অ্যাবাউট 8 MeV, ওই গ্রাফে আমরা দেখেছি। দি ম্যাক্সিমাম বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অকার্স অ্যাট মাস নাম্বার A50 corresponds to the most stable nuclei। এখানে A50 আছে, কোনো কোনো বই A60, এগুলো সমস্যা না, 50 to 60 হয় আর কি। Iron nucleus is located close to the peak with a binding energy of maximum 8.8 MeV. It is one of the most stable nuclides that exist. তারপরে নিউক্লিয়াই উইথ ভেরি লো or high mass number have lesser binding energy। তোমরা দেখেছো দুই দিকেই বাইন্ডিং এনার্জি কম। Nuclei with low mass number may undergo nuclear fusion, যেখানে দুইটা হালকা নিউক্লিয়াস জয়েন করে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করবে। Nuclei with high mass number may undergo nuclear fission, where the nucleus is split to give two daughter nuclei with the release of neutrons। এই হচ্ছে আমাদের ওই কার্ভের যে ক্যারেক্টারিস্টিক ফিচার গুলো, যেগুলো আমি মুখে বললাম, এগুলো এখানে সামারাইজ করা আছে। স্যার এই টপিকটা কোন বই থেকে পড়লে ভালো হয় স্যার? বই তোমার ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স পার্ট 2 বইতে দেখতে পারো, অথবা হ্যাঁ বইয়ের নাম পিছনে দেওয়া আছে, কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স দেখতে পারো বাইজারের। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে এই কার্ভের এখানে বর্ণনা দেওয়া আছে, তোমরা এগুলো একটু দেখবা। এখন এই মোটামুটি টেক্সট গুলো পড়লেই তোমরা একটু ধারণা পাবা। এখন দেখবো যে নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন কিভাবে এক্সপ্লেন করা যায়। যদি বই আছে আমি কিছু টেক্সট লিখে দিয়েছি, যে ফিশনটা কি একটা হেভি নিউক্লিয়াস বা ইউরেনিয়াম 235 বা 238 যদি ভেঙে যায় তাহলে ধরো এই রিজিয়নে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, তাহলে কি বাইন্ডিং এনার্জি বেড়ে যাচ্ছে। তাহলে এই কার্ভটা স্লোপ হয় 0.8 MeV পার নিউক্লিয়ন। হচ্ছে এই যে এনার্জি ডিফারেন্স, যদি এখান থেকে এইদিকে আসি তাহলে এনার্জি ডিফারেন্স হচ্ছে 0.8 MeV পার নিউক্লিয়ন। ইউরেনিয়াম এর ক্ষেত্রে 235 দিয়ে গুণ করলে দেখা যাচ্ছে
188 MeV এনার্জি রিলিজ হয়। আবার যদি ফিশন কনসিডার করি, ধরো দুইটা ডিউট্রন যদি যোগ হয়ে তৈরি হবে 2 হিলিয়াম 4, তখনও দেখা যাচ্ছে এনার্জি যে ডিফারেন্স হয় সেটা ক্যালকুলেট করে বাইন্ডিং এনার্জি পাওয়া যায় 23 MeV। এই অনেক সময় টার্ম গুলো লাগে যে সেপারেশন এনার্জি অফ এ নিউক্লিয়ন ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ এ সিঙ্গেল নিউক্লিয়ন ফ্রম এ নিউক্লিয়াস। এটা কিন্তু বাইন্ডিং এনার্জি না। বাইন্ডিং এনার্জি একটা নিউক্লিয়াসকে পুরোপুরি ভাঙতে যে এনার্জি লাগে, কিন্তু একটা নিউক্লিয়াস থেকে যদি একটা ইন্ডিভিজুয়াল নিউট্রন বা একটা প্রোটন যদি আমরা বের করতে যাই তাহলে সেটাকে বলে নিউক্লিয়ন সেপারেশন এনার্জি। যেমন নিউট্রনের ক্ষেত্রে এক্সপ্রেশন হবে এরকম, যদি একটা নিউট্রন বের করতে যাই আর একটা প্রোটন যদি একটা নিউক্লিয়াস থেকে, এটা হচ্ছে অরিজিনাল নিউক্লিয়াস, তাহলে একটা যদি প্রোটন বের হয়ে যায় তাহলে মাস নাম্বার একটা কমে যাবে, তাহলে এটা একটা নতুন নিউক্লিয়াস ফর্ম করবে। সো এর বাইন্ডিং এনার্জি হবে এরকম, মাস ডিফেক্ট এরকম, তাহলে করসপন্ডিং বাইন্ডিং এনার্জি পাওয়া যাবে। নিউট্রনের ক্ষেত্রে তাই, এখানে মাস নাম্বার একটা কমে যাবে। এটা হচ্ছে অরিজিনাল নিউক্লিয়াস, এটা হচ্ছে ডটার নিউক্লিয়াস। এখন একটা টার্ম আসবে হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। যে নিউক্লিয়ার ফোর্স হচ্ছে, তোমরা নরমালি হয়তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্ব ফোর্সের সাথে পরিচিত, অথবা গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে পরিচিত। কিন্তু একটা নিউক্লিয়াসের ভিতরে যে নিউট্রন বা প্রোটন গুলো যে একত্রিত অবস্থায় থাকে, তাহলে নিউট্রন এবং প্রোটন, ধরো নিউট্রন হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল কিন্তু প্রোটনটা পজিটিভ চার্জ, তাহলে দুইটা প্রোটন কাছাকাছি আসলে তো রিপালশন হওয়ার কথা, বিকর্ষণ করার কথা। তারপরে তারা কেন নিউক্লিয়াসের মধ্যে থাকে? নিউট্রন এবং প্রোটন গুলোকে নিউক্লিয়াসে রাখে হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এটা ইলেকট্রোস্ট্যাটিক বা কুলম্ব ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্সের চেয়ে আলাদা। যেমন হচ্ছে যে অ্যাট্রাকটিভ, এখানে দেখো, দ্য অ্যাট্রাকটিভ গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন প্রোটন ইজ 10⁻⁻38 টাইমস উইকার দেন দ্য ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স। দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে অনেক উইক। তোমরা জানো যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে যে মহাবিশ্বের যে কোনো দুইটা কণা যদি পরস্পরকে আকর্ষণ করে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, তো সেটা অনেক উইক। কাজে প্রোটন যে রিপালশন, সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কিছুই না। আবার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও কিছুই না, সেটা আমরা একটু পরে দেখবো আর কি। দি ফোর্স, এই লাইনটা দেখো, দি ফোর্স দ্যাট হোল্ডস দ্য নিউক্লিয়াস টুগেদার মাস্ট বি অ্যাট্রাকটিভ এন্ড ইভেন স্ট্রঙ্গার দ্যান দ্য ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। তাহলে যেহেতু কুলম্ব রিপালশন, প্রোটন রিপালশন হয়, তাহলে সেটা ওভারকাম করার জন্য আরো কোনো একটা ফোর্স লাগে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, যেটা হচ্ছে অনেক শক্তিশালী। এবং এই নিউক্লিয়ার ফোর্সের কারণেই হচ্ছে নিউট্রন এবং প্রোটন গুলো বা নিউক্লিয়ন গুলো নিউক্লিয়াসের মধ্যে থাকে। আমরা ক্যারেক্টারিস্টিক অফ নিউক্লিয়ার ফোর্স, আগের যে স্লাইডটা তার সামারি হচ্ছে এই স্লাইডে আমরা দেখতে পাবো। This force is fundamentally different from the gravitational and electrical forces. কারণ একটু আগেই তোমরা দেখেছো যে আমরা এনার্জি কোন স্কেলে পেয়েছি, এমইভি স্কেলে, তাহলে মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। নরমালি গ্র্যাভিটেশনাল ফোর্স এবং কুলম্ব ফোর্স হচ্ছে অনেক উইক ফোর্স। কাজে এই উইক ফোর্সের কারণে নিউক্লিয়াস ফর্ম করলে বাইন্ডিং এনার্জি এত বেশি হতো না, তাহলে সেখানে কাজ করাচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। Nuclear force is effectively very short range, as a 10⁻⁻15 meter. এটা খুব ইম্পর্টেন্ট। আবার ইলেকট্রিক্যাল ফোর্স হচ্ছে লং রেঞ্জ, যেমন একটা চার্জ যদি দূর থেকেও অ্যাট্রাকশন বা রিপালশন হতে পারে।
আর গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে লং রেঞ্জ ফোর্স। কিন্তু কুলম্ব ফোর্স কাজ করে হচ্ছে একটা শর্ট রেঞ্জেই। কারণ এর আগে তোমাদের ধারণা লাগবে, আমরা যেহেতু নিউক্লিয়ার রেডিয়াস রেখেছি, নিউক্লিয়ার রেডিয়াস হচ্ছে 10⁻⁻15 মিটার, আর অ্যাটমিক রেডিয়াস হচ্ছে 10⁻⁻10 মিটার। কাজেই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে ইন্টারাকশন, সেটা অবশ্যই এই নিউক্লিয়ার ফোর্সের কারণে না, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফোর্সের কারণে। কারণ ইলেকট্রন নিউক্লিয়াস থেকে অনেক বাইরে থাকে। কিন্তু নিউক্লিয়ার ফোর্স ইজ এফেক্টিভ অনলি এট শর্ট রেঞ্জ, মানে এই ডিস্টেন্সের মধ্যেই যদি কোনো পার্টিকেল থাকে তাহলে নিউক্লিয়ার ফোর্স কাজ করবে। সেক্ষেত্রে নিউট্রন এবং প্রোটনে শুধু পসিবল। তাহলে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোট, যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে ইন্টারাকশন, সেখানে কাজ করেছে কুলম্ব ইন্টারাকশন বা ইলেকট্রিক্যাল ফোর্স। কিন্তু নিউক্লিয়ন গুলো নিউট্রন এবং প্রোটনের মধ্যে কাজ করে শুধুই হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এখানে পরে একটা লাইন আছে, এট ভেরি শর্ট রেঞ্জ, যে 0.5 × 10⁻⁻50 মিটার, এর চেয়ে যদি আরো কম হয় তাহলে নিউক্লিয়ার ফোর্স টার্নস টু রিপালসিভ। আদারওয়াইজ নিউক্লিয়নস ইন এ নিউক্লিয়াস উড পেনিট্রেট অথবা মেশ ইচ আদার। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে নিউক্লিয়ার ফোর্সটা শর্ট রেঞ্জ, আবার আরো শর্ট রেঞ্জে গেলে এটা আবার রিপালসিভ হয়। না হলে তোমরা বুঝতে পারতেছো যে এত স্ট্রং ফোর্স এমইভি রেঞ্জে, তাহলে নিউট্রন এবং প্রোটন একটা আরেকটার ভিতরে ঢুকে যাওয়ার কথা, তাই তো? কেন ঢুকে যায় না? কারণ একটা রেঞ্জে গিয়ে আবার সেটা রিপালসিভ হয়ে যায়। তাহলে একেবারে শর্ট রেঞ্জে নিউক্লিয়ার ফোর্স রিপালসিভ। তোমাদের কাছে কোশ্চেন থাকতে পারে যে কেন নিউক্লিয়ার ফোর্স অত্যন্ত স্ট্রঙ্গার ফোর্স হওয়া সত্ত্বেও কেন নিউট্রন এবং প্রোটন গুলো ডু নট ইন্টারপেনিট্রেট ইচ আদার, কেন একটা আরেকটার ভিতর ঢুকে যায় না? সেটা হচ্ছে যে ভেরি শর্ট রেঞ্জে নিউক্লিয়ার ফোর্স রিপালসিভ ফোর্স হিসেবে কাজ করে। নিউক্লিয়ার ফোর্সেস হ্যাভ স্যাচুরেশন ক্যারেক্টার। এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। স্যাচুরেশন ক্যারেক্টার মিন্স আমি পায়খানা করব না, পায়খানা করব না, পায়খানা করব। এরপরে তোমরা যারা সিআর আছো, লাবিব আছো নাকি? জি স্যার। একটু কেয়ারফুল থাকবা, এই মনে হয় এই স্যার এটা থামানোর কোনো ওয়ে নাই স্যার। আমরা তো স্যার আমাদের সব গ্রুপে দিয়ে দিই, সেকশন গ্রুপ আর ডিপার্টমেন্ট গ্রুপে লিংক দিয়ে। তো স্যার এখন ওখান থেকে মানে কোনো একভাবে হয়তো যায় এটা, তো স্যার ক্লাস ইন্টারাপ্ট করে এভাবে। এটা স্যার প্রথম দিন থেকেই হয়ে আসতেছে। তাই না? জি স্যার। তো বিডিএন এর কি ওরা কি তাহলে করলো না? ওদের সেফটি নাই? স্যার এটা আসলে কোনো নাই স্যার, কারণ আমি যদি স্যার লিংকটা পাই তাহলে স্যার আমি তো যে কোনো একটা আইডি দিয়ে ঢুকে আমার তো রিনেম করার অপশন ওপেন। তো স্যার মানে রিনেম না করলেও আমি তো আগে থেকে আমার ইউজার নেম ওই ফেক আইডি দিয়ে খুলে আমি স্যার জয়েন করে ইচ্ছা মতো করতে পারি। ওরা সেটাই করে আর কি। তোমরা একটু চিন্তা করো, সিএসসি কারোর সাথে দেখে আমি ডিসকাস করবো যে কেন এরকম হচ্ছে। নিশ্চয়ই। আচ্ছা, স্যাচুরেশন ক্যারেক্টারটা আমরা একটু এক্সপ্লেন করি। ইচ নিউক্লিয়ন ইন্টারঅ্যাক্টস অনলি এ লিমিটেড নাম্বার অফ নিউক্লিয়নস নিয়ারেস্ট টু ইট। তার মানে একটা হেভি নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো নিউট্রন বা প্রোটন আছে, কিন্তু একটা নিউট্রন বা প্রোটন শুধু তার সারাউন্ডিং যে নিউট্রন প্রোটন আছে সেগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করে। যেগুলো নিউক্লিয়াসের ভিতরে একটু দূরে আছে সেগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করে না। এই জন্যই আমরা কার্ভে দেখলাম যে হেভি নিউক্লিয়াস গুলোর ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি কমে যায়, কারণ বেশি নাম্বার অফ প্রোটন হওয়া সত্ত্বেও শুধু লিমিটেড কিছু নিউট্রন এবং প্রোটনই ইন্টারঅ্যাক্ট করে নিউক্লিয়ার ফোর্সে। এই জন্য ওই নাম্বার অফ প্রোটন বা নিউট্রন বাড়লেই বাইন্ডিং এনার্জি বেড়ে যায় না। তাহলে হেভি নিউক্লিয়াসের ক্ষেত্রে যে আমরা দেখছি যে বাইন্ডিং এনার্জি কার্ভটা ফল করে, সেটা আরেকটা কারণ হচ্ছে স্যাচুরেশন ক্যারেক্টার অফ নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স ইজ চার্জ ইন্ডিপেন্ডেন্ট, কারণ এখানে নিউট্রন নিউট্রনও ইন্টারাকশন হয়, নিউট্রন প্রোটন হয়, আবার প্রোটন প্রোটন ইন্টারাকশন হয়। এটা চার্জের উপর নির্ভর করে না। নিউক্লিয়ার ফোর্স ইজ স্পিন ডিপেন্ডেন্ট। এগুলো হয়তো বোর্ডে আমরা বোঝাতে পারতাম বেশি ভালো, যে যদি প্যারালাল স্পিন হয় তাহলে একরকম হবে, আবার অ্যান্টি প্যারালাল স্পিন হলে ফোর্সটা সামান্য কিছু ভেরিয়েশন হয়, বাট স্টিল তারা অ্যাট্রাকটিভ ফোর্স হিসেবে কাজ করে।
স্ট্রংগেস্ট নোন ফোর্স ইন নেচার, নিউক্লিয়ার ফোর্স আছে যত পৃথিবীতে যত ফোর্স আছে তার সবচেয়ে হচ্ছে স্ট্রংগেস্ট ফোর্স। এই যে এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছ তোমরা, যে দুইটা নিউক্লিয়ন যদি ডান দিক থেকে আমরা এটা যদি জিরো ডিস্টেন্স হয়, ধরো একটা নিউট্রন বা প্রোটন এখানে আছে, এখান থেকে একটা নিউট্রন বা প্রোটন, তাহলে যত কাছাকাছি যাবে নিউক্লিয়ার ফোর্স তত স্ট্রং হবে। হওয়ার পর একটা পর্যায়ে দেখো স্ট্রং রিপালশন হচ্ছে, তার মানে একদম এদিকে ইনফিনিটির দিকে যাচ্ছে। তার মানে ওই নিউট্রন বা প্রোটন গুলো আর এই ডিস্টেন্সের নিচে আর কাছাকাছি আসতে পারে না, এই ডিস্টেন্সের কাছাকাছি আর আসতে পারে না। এটা হচ্ছে 0.5 × 10⁻⁻15 মিটার। আর এই রিজনটা হচ্ছে অ্যাট্রাকশন রিজন, সেটা হচ্ছে 10⁻⁻15 মিটার। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে যে প্রবলেম গুলো আছে এবং যেগুলো এক্সাম্পল আছে এবং প্রবলেম গুলো তোমরা দেখবা, এই বইটা তোমরা দেখতে পারো, পার্সপেক্টিভ অফ মডার্ন ফিজিক্স আর ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স পার্ট 2, গিয়াসউদ্দিন আহমেদ। স্যার লাস্ট স্লাইডটা কি আরেকবার শেয়ার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, এখন ইটস ওপেন টু কোশ্চেন। যার যে সমস্যা ওই স্লাইডে আমরা যাবো, এখানে কোশ্চেন থাকলে তুমি বলতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার এখানে কারেন্ট চলে গেছিল, তো একটু ফার্স্টের স্লাইড গুলো একটু বুঝতে পারিনি, ওখানে একটু আচ্ছা, রিভিউ হ্যাঁ করলে আমরা ভালো। যাবো, ওই যে ও বললে এখন আমরা এক এক করে চলে যাবো, এটা দেখে নিব। জি স্যার, থ্যাংক ইউ। তাহলে নিউক্লিয়ার ফোর্স ইজ ডিফারেন্ট, ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম গ্র্যাভিটেশনাল এন্ড ইলেকট্রিক্যাল ফোর্সেস। এটা তো হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স, আবার ভেরি শর্ট রেঞ্জের নিউক্লিয়ার ফোর্স রিপালসিভ ফোর্স হিসেবে কাজ করে। তা না হলে নিউট্রন প্রোটন একটা আরেকটার ভিতর ঢুকে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। স্যার এই গ্রাফটা একবার একটু বুঝিয়ে দিবেন? গ্রাফটা দেখতে পাচ্ছ, এগুলো বইয়ে পাবা না, নরমাল বইয়ে। এই অ্যাট্রাকশন কোথায় কাজ করে, এটা হচ্ছে এই রেঞ্জে 2 নাম্বারটা দেখো, নিউক্লিয়ার ফোর্স ইজ অ্যাট্রাক্টিভ বাই ইফেক্টিভ, এই রেঞ্জে। তাহলে এই রেঞ্জে হচ্ছে অ্যাট্রাক্টিভ, বুঝা যাচ্ছে? তারপরে যে নিউট্রন প্রোটন আরো কাছে আসে, তাহলে অ্যাট্রাকশন বাড়তেই থাকবে, তাই না? বাড়তে বাড়তে এক পর্যায়ে আবার কমে যাবে, তা না হলে নিউট্রন বা প্রোটন একটা আরেকটার ভিতর ঢুকে যাবে। তাহলে এইরকম ডিস্টেন্সে আসার পর তখন রিপালশন বেড়ে যায়। এইটা হচ্ছে যে নিউক্লিয়ার ফোর্সের রিপালসিভ ক্যারেক্টার, এক শর্ট রেঞ্জ। একদম কাছাকাছি ছিল তখন রিপালশনটা অনেক বেশি বেড়ে যায়। দেখো যে পটেনশিয়াল এনার্জি অনেক বেড়ে যাচ্ছে, তার মানে নিউট্রন আর প্রোটন এই ডিস্টেন্সের কাছাকাছি আর আসতে পারবে না, এখানে আসতে পারবে না। এই দেখো এখানে 0 লেখা আছে, 0, তার মানে এটুকু হচ্ছে নেগেটিভ এনার্জি, মানে বুঝতে পারছো এই পর্যন্ত অ্যাট্রাকশন কাজ করে। তারপরে এগুলো হচ্ছে পজিটিভ, এদিকে রিপালশন কাজ করবে আর নিউট্রন প্রোটন কাছাকাছি আসতে পারবে না, তার একটা মিনিমাম ডিসটেন্স বজায় রেখে থাকতে পারবে। তো এই স্লাইডে আর কোনো কোশ্চেন? স্যার এখানে ইলেকট্রন এবং নিউক্লিয়নের মধ্যে যে আকর্ষণ, সেটা কিসের স্যার? সেটা কি আকর্ষণ হবে? ওটা হবে নরমাল যে কুলম অ্যাট্রাকশন, সেটা কাজ করবে, ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করবে। আচ্ছা স্যার, বুঝছি স্যার। ইলেকট্রিক্যাল ফোর্স তো এটা অনেক দুর্বল, বুঝতে পারতে, ইভি রেঞ্জে। যেমন একটা ইলেকট্রন ধরো আউটার মোস্ট যদি মেটাল হয়, তাহলে মেটাল হয় কি রুম টেম্পারেচারেই ইলেকট্রন ফ্রি হয়ে যায়, তার মানে 0.025 ইভি ইলেকট্রন ভোল্ট এনার্জি পাইলে ইলেকট্রন ফ্রি হয়ে যায়। তার মানে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের ইন্টারঅ্যাকশন আছে ভেরি উইক, এবং সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্টারঅ্যাকশন। কিন্তু নিউক্লিয়াসের ভিতর যে নিউট্রন প্রোটন যেগুলো আছে, সেগুলো ইন্টারঅ্যাকশনটা হয় নিউক্লিয়ার ফোর্সের কারণে, এই জন্য এটা অনেক স্ট্রং এমইভি। তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, শুরু থেকে আসি, তারপরে কোশ্চেন থাকলে আমরা দেখব। যে পরে ঢুকেছে দেখো, এগুলো হচ্ছে আমরা ডিসকাস করেছি, একটা নিউক্লিয়াসের কমন জেনারেল সিম্বল হচ্ছে ZA। জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, এ হচ্ছে মাস নাম্বার। অ্যাটমিক নাম্বার, একটা এলিমেন্ট কি হবে সেটা নির্ভর করে অ্যাটমিক নাম্বার উপরে। অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন।
একটা অ্যাটমে ইলেকট্রনের সংখ্যার উপর অ্যাটমের আইডেন্টিটি নির্ভর করে না। যেমন কোন একটা অ্যাটম থেকে দুই একটা ইলেকট্রন যদি বেরো হয়ে যায় কিন্তু ওই অ্যাটমটা একই থাকে। যেমন কার্বন থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে গেল সেটা কার্বনে থাকে, সোডিয়াম থেকে তিনটা ইলেকট্রন বের হয়ে গেল সেটা সোডিয়ামেই থাকবে। তাহলে একটা অ্যাটম আইডেন্টিটি ডিক্টেট করেছে অ্যাটমিক নাম্বার বা জেড। তারপরে এখানে স্ট্রাকচার এন্ড প্রপার্টিজ অফ নিউক্লিয়াস, এখানে প্রোটনের ভর, এর চার্জ হচ্ছে পজিটিভ চার্জ অফ ইলেকট্রন, নিউট্রন হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রনের ভর। তাহলে প্রোটন নাম্বার হচ্ছে জেড, নিউট্রন নাম্বার হচ্ছে a মাইনাস জেড। It's the size of the nucleus, radius of nucleus হচ্ছে 10 to the power minus 15 to 14 মিটার, atomic radius হচ্ছে অনেক বড়। তাহলে আমরা এই ইকুয়েশন ইউজ করে অ্যাটমিক রেডিয়াস বের করতে পারি যদি আমাদের মাস নাম্বার জানা থাকে। দিস ইজ দ্য রিলেশন বিটুইন মাস নাম্বার অ্যান্ড দ্য অ্যাটমিক রেডিয়াস অফ এ পার্টিকুলার নিউক্লিয়াস। এটা একটা ইউনিট এখানে কাজ করে ফেমটোমিটার। 1 ফেমটোমিটার হচ্ছে 10 to the power minus 15 মিটার, এটাকে ফার্মি বলে। এখানে একটা প্রবলেম আছে যে খুবই সহজ, তোমরা এগুলো দেখে নিও। নিউক্লিয়াসের ডেনসিটি আমরা দেখেছি, এই নিউক্লিয়ার ডেনসিটি হচ্ছে অনেক বেশি। একটু আগে আমরা বলেছি যে একটা স্টেডিয়ামকে যদি তুমি অ্যাটম ধরো তাহলে একটা নিউক্লিয়াস হবে তোমার ক্রিকেট বল, অথবা একটা যদি আমরা অডিটোরিয়াম কনসিডার করি তার নিউক্লিয়াস হবে একটা মটরশুঁটি দানার মতো। এই জন্য দেখা যাচ্ছে নিউক্লিয়ার ডেনসিটি হচ্ছে অনেক বেশি, আর এগুলো হচ্ছে অ্যাটমের ডেনসিটি, দেখো অনেক কম। হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস, মাস নাম্বার হচ্ছে নিউট্রন এবং প্রোটন নাম্বারের যোগফল। আইসোটোপ, দ্য নিউক্লিয়াইডস হ্যাভিং সেম নাম্বার অফ প্রোটন ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন, এগুলো হচ্ছে অক্সিজেনের আইসোটোপ, সবগুলোর হচ্ছে প্রোটন নাম্বার সমান। এটার ক্ষেত্রে 6, এটার ক্ষেত্রে হচ্ছে 8, এটা হচ্ছে হাইড্রোজেনের 1, হিলিয়ামের ক্ষেত্রে প্রোটন নাম্বার হচ্ছে 2। এগুলো হচ্ছে এগুলো আইসোটোপ, তোমার বইয়ে অনেক এক্সাম্পল আছে দেখবা। আইসোবার, এটা হচ্ছে মাস নাম্বার হচ্ছে সেম, প্রোটন নাম্বার হচ্ছে ডিফারেন্ট। আইসোটোন, নিউট্রন নাম্বার সেম, প্রোটন নাম্বার আলাদা, দেখো নিউট্রন নাম্বার সব ক্ষেত্রে 2, প্রোটন নাম্বার হচ্ছে আলাদা। মিরর নিউক্লিয়াস, একটা নিউট্রন প্রোটন এবং নিউট্রন নাম্বার অন্যটার নিউট্রন এবং প্রোটন নাম্বারের সমান। এখানে প্রোটন নাম্বার হচ্ছে 7 আর এটার নিউট্রন নাম্বার হচ্ছে 7, তাহলে এর প্রোটন নাম্বার এর নিউট্রন নাম্বারের সমান। এর নিউট্রন হচ্ছে 8, এটার প্রোটন নাম্বারের সমান, তাহলে এগুলোকে বলে মিরর নিউক্লিয়াস। যেহেতু এগুলো হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল, এর এনার্জি ইকুইভ্যালেন্ট অফ মাস আমরা দেখছি এখানে, আইনস্টাইনের রিলেশন E ইকুয়াল mc স্কয়ার। তাহলে MEV রেঞ্জে এনার্জি যদি মাস আমরা জানি তাহলে এই ইকুয়েশনে মাস বসালে আমরা এনার্জি পেয়ে যাব। মাস ইকুইভ্যালেন্ট অফ প্রোটন, ইকুইভ্যালেন্ট মাস ইকুইভ্যালেন্ট এনার্জি অফ প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এটা অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে এটা 931.5 MeV। এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি, আমরা দেখেছি যে কোনো সিস্টেমের বাইন্ডিং এনার্জি হচ্ছে ওই সিস্টেমকে ভেঙে টুকরো টুকরো করতে যে এনার্জি লাগে বাইন্ডিং এনার্জি। আর নিউক্লিয়ার বাইন্ডিং হচ্ছে একটা নিউক্লিয়াসকে ভেঙে আলাদা আলাদা নিউট্রন এবং প্রোটন গুলো সবগুলো আলাদা করতে যে এনার্জি লাগে সেটা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এই বাইন্ডিং এনার্জির সোর্স হচ্ছে মাস ডিফেক্ট। আমরা যে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে একটা নিউক্লিয়াসের মাস যে সমস্ত নিউট্রন এবং প্রোটন দিয়ে নিউক্লিয়াসটা ফর্ম করে বা নিউট্রন প্রোটন গুলো যখন আইসোলেট অবস্থায় থাকে তাদের মাসের চেয়ে নিউক্লিয়াসের মাস কম। আমরা এক্সাম্পল হিসেবে বলি যখন মানুষ সমিতি করে তখন অনেকেই চাঁদা দিয়ে সমিতি করতে হয়। আবার কেউ যদি মনে করে না আমি থাকবো না এখানে বের হয়ে যাব তখন তাকে তার পাওনা বুঝিয়ে দিতে হয়। তো সেই রকমের এক্সাম্পল যে নিউক্লিয়াস ফর্মেশনের সময় কিছু এনার্জি হারিয়ে যায়, মাস হারিয়ে যায়, ওই মাসের ইকুইভ্যালেন্ট এনার্জি হচ্ছে mc স্কয়ার। তাহলে ওই নিউক্লিয়াসটা ভাঙতে গেলে ঠিক এই পরিমাণ এনার্জি দিতে হবে, আর কম দিলে আর নিউক্লিয়াস ভাঙবে না, সেটা হচ্ছে মাস ডিফেক্ট। আমরা বাইন্ডিং এনার্জি ইন টার্মস অফ মাস ডিফেক্ট এখানে দেখতে পাচ্ছ তোমরা।
এটা হচ্ছে ডিফারেন্স ইন মাস। দিস ইজ সাম অফ দ্য masses of individual proton and neutron which is greater than the mass of the nucleus. এটা হচ্ছে mass of the nucleus। তাহলে বাইন্ডিং এনার্জি হচ্ছে মাস ডিফেক্ট ইনটু সি স্কয়ার। তারপরে এটাকে যদি নিউক্লিয়াস থেকে আমরা অ্যাটমিক মাসে নিয়ে যেতে চাই তখন এখানে ইলেকট্রনের ভর যোগ করতে হবে আর এখানে ইলেকট্রনের ভর যোগ করতে হবে। একটা ইলেকট্রনের ভর যদি আমরা এখানে যোগ করি তাহলে হয়ে যাবে হাইড্রোজেনের ভর। সেই জন্য এখানে হাইড্রোজেনের ভ্যালু যেহেতু সবসময় জানা থাকে, হাইড্রোজেনের ভর ওই নিউক্লিয়াসের জেড, এখানে নাম্বার অফ নিউট্রন, নিউট্রনের ভর, অ্যাটমের ভর, আমরা বাইন্ডিং এনার্জি বের করতে পারবো। The energy equivalent to mass defect is called binding energy. It's another definition of binding energy. স্যার হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার বাইন্ডিং এনার্জি কি স্যার পজিটিভ নাকি নেগেটিভ? বাইন্ডিং এনার্জি পজিটিভ হলেও সমস্যা নেই, অবশ্যই পজিটিভ। এখানে হলো ভ্যালুটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছি স্যার। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, যে সমস্ত স্যার ভারী মৌলগুলো আছে স্যার, ওদের বাইন্ডিং এনার্জিটা লো কেন হয়? ওই যে লো ঠিক না, মানে একটা পর্যায়ে গিয়ে কমে যায় সেটা বলছি, লো না। ও বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোমাকে ওই দিকে আমরা যাচ্ছি এক্সাম্পলটা দেওয়ার পর। জি স্যার। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ। জি স্যার। এক মিনিট, এটা ঠিক লো না। যেমন 2 হিলিয়াম 3 বা 4 এর কম, কিন্তু এটা কি কম? এটা তো 8 MeV। কিন্তু এই যে অ্যাকচুয়ালি কাপটা তো এরকম লিনিয়ারলি বেড়ে যাওয়ার কথা, না বেড়ে কেন কমে যাচ্ছে সেটা বলা হচ্ছে। এই কমে যাওয়ার কারণ তো আমরা বললাম যে স্যাচুরেশন ক্যারেক্টার অফ নিউক্লিয়ার ফোর্স, অর্থাৎ একটা নিউক্লিয়ান শুধু তার নিয়ার বাই নিউক্লিয়ান গুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করে, তাহলে বেশি নিউট্রন বা প্রোটন থেকেও লাভ হচ্ছে না। আর 2 নাম্বার হচ্ছে প্রোটন সংখ্যা বেড়ে গেলে কুলম্ব রিপালশন বেড়ে যায়। এই কারণে হেভি অঞ্চলে বাইন্ডিং এনার্জি আস্তে আস্তে কমে যায়। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকবার একটু বললে ভালো হতো। এই যে কাপটা এখানেও আছে, দেখতে পাচ্ছ যে এই যে ছোট এলিমেন্ট গুলো থেকে যতই মাস নাম্বার বাড়তেছে বাইন্ডিং এনার্জি কি হচ্ছে, বাড়তেছে, তাই না? গিয়ে দেখো 60 অঞ্চলে গিয়ে স্যাচুরেশন হয়ে যাচ্ছে। কেন বাড়ছে না? সেটার অ্যান্সার হচ্ছে দুইটা কারণে। যত ভারী হবে নিউট্রন এবং প্রোটন সংখ্যা বেড়ে যায়। নিউট্রন যেহেতু ইলেকট্রিক্যালি নিউট্রাল, সেখানে কুলম্ব ফোর্স কাজ করে না। কিন্তু প্রোটন গুলো যেহেতু পজিটিভলি চার্জ, তাহলে কি হবে, তাদের মধ্যে রিপালশন কাজ করবে তো, তাহলে বাইন্ডিং এনার্জিটা কমাই দেবে একটু। আরেকটা হচ্ছে স্যাচুরেশন ক্যারেক্টার। তোমার অনেক প্রোটন থাকলেও স্যাচুরেশন ক্যারেক্টারের ক্ষেত্রে শুধু একটা প্রোটন তার নিয়ার বাই প্রোটনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, আরো বড় হলেও বাইন্ডিং এনার্জিটা আর বাড়বে না, এই জন্য স্লাইডলি ফল করবে। তোমরা একটু মিউট করে দাও সবাই। মাইক অফ কর। এখানে আছে হচ্ছে নিউক্লিয়ান সেপারেশন এনার্জি হবে। এখানে নিউক্লিয়ান শব্দটা সামনে এসে গেছে। যে একটা নিউক্লিয়াস থেকে একটা ইন্ডিভিজুয়াল নিউট্রন বা প্রোটন বের করতে যে এনার্জি লাগবে। তারপর হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। তারপরে হচ্ছে এখন তোমাদের কোনো কোশ্চেন না থাকলে আমরা অন্য একটা চ্যাপ্টারে যাই। চান স্যার, চান। হ্যাঁ স্যার, যেতে পারেন, বুঝছি। তাহলে এটা স্টপ করলাম। আর 1 ঘন্টা হয়ে গেছে স্যার।
স্যার আপনার মাইক মিউট করা মনে হয়। আর একটা মাইক মিউট করা। স্যার আপনার মাইক মিউট করা স্যার। তাহলে নিউক্লিয়ার ফিশন তোমরা দেখতে পাচ্ছ যে একটা হেভি নিউক্লিয়ার যেমন ইউরেনিয়াম 235, থোরিয়াম 232, 233, প্লুটোনিয়াম 239, এগুলো ভেঙে যদি রিলেটিভলি স্মলার, এখানে রিলেটিভলি শব্দটা আসবে, স্প্লিটস আপ ইনটু রিলেটিভলি স্মলার নিউক্লি when bombarded with low energy neutrons, এখানে একটা কিওয়ার্ড আসবে লো এনার্জি নিউট্রনস, আমরা পরে দেখব, is known as nuclear fission। অর্থাৎ এই ভারী নিউক্লিয়াস গুলো যদি লো এনার্জি নিউট্রন দিয়ে স্ট্রাইক করা হয় তাহলে কি হবে, ওটা স্প্লিট হয়ে যাবে এবং সাথে সাথে অনেক এনার্জি তৈরি হবে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। Unlike natural radioactive decay, fission is not a natural event. Fission আসলে ন্যাচারালি হয় না, এগুলো রিঅ্যাকশন করতে হয়। যেমন ইউরেনিয়াম 235 কে একটা লো এনার্জি নিউট্রন বলে বা থার্মাল নিউট্রন দিয়ে স্ট্রাইক করতে হয়, তাহলেই এই ফিশন রিঅ্যাকশন ঘটে। যেমন এগুলো হচ্ছে ওয়েল নোন ফিশন, ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম 239। এই ফিশন রিঅ্যাকশন ইউজ করা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। মোস্ট অফ দ্য নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউরেনিয়াম 235 ইউজ করা হয় তোমার ফুয়েল হিসাবে। The fission of 1 kg of uranium 235 releases more energy than burning 2 million kilograms of coal. এখানে একটা জিনিস মনে রাখবা তোমাদের, যেহেতু আমরা একটু আগে দেখে আসলাম যে বাইন্ডিং এনার্জি হচ্ছে অনেক বেশি নিউক্লিয়াসের ক্ষেত্রে, এই জন্য যদি কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটানো যায় তাহলে নিউক্লিয়ার রিঅ্যাকশনে যে এনার্জি রিলিজ হয় সেটা হচ্ছে অনেক বেশি। আর কেমিক্যাল রিঅ্যাকশনের সাথে পার্থক্য তোমরা জানো, যে যেমন সোডিয়াম এবং ক্লোরিন যদি যোগ করি তাহলে সোডিয়াম ক্লোরাইড, তাহলে ওখানে ইন্টারাক্ট করে সোডিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন, কাজেই সেখানে এনার্জি বের হবে হচ্ছে ইভি রেঞ্জের, অ্যাজ ফর এক্সাম্পল। কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাকশনে এনার্জি বের হচ্ছে মিলিয়ন ইলেকট্রন ভোল্ট রেঞ্জের এনার্জি। সেই হিসাবে যদি ইউরেনিয়াম 235 এর একটা ফিশন রিঅ্যাকশন, স্যার এটা কি মিলিয়ন নাকি মেগা? মেগা মেগা সরি, এটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 10 to the power 6 টাইমস। আমার মিলিয়নও তাই হবে, 10 to the power 6 হবে, তাই না? না স্যার 10 to the power 7 হবে মিলিয়ন। ও 10 to the power 7, আচ্ছা ঠিক আছে, এটা হলো মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখতে পাচ্ছ যে 1 কেজি ইউরেনিয়াম 235 দিয়ে যে এনার্জি হয় সেটা যদি কোলের সাথে আমরা কম্পেয়ার করি, যেগুলো পাওয়ার প্ল্যান্ট আছে কোল দিয়ে, কয়লা দিয়ে, তাহলে দেখো অনেক বেশি সুবিধাজনক বা অনেক বেশি এনার্জি তৈরি হবে। কিন্তু এর প্রক্রিয়াটা অনেক কঠিন, সেগুলো আমরা রিঅ্যাক্টর চ্যাপ্টার ডিটেইলস পড়ব। এখানে জাস্ট একটা ইন্টারেস্ট হিসাবে দেখানো লিখছি আর কি। When the fission of uranium-235 occurs, it splits into two smaller nuclei known as daughter nuclei. এই ইয়াগুলো খুব ডিস্টার্ব করতেছে বাইরের ইয়েগুলো, আমার স্লাইড চেঞ্জ করতেই দিচ্ছে না, ওরা অ্যানোটেট করতেছে। স্যার চ্যাট বন্ধ করার অপশন থাকলে স্যার বন্ধ করে দেন। আমার রেড ভৈরা দে তোরা ভৈরা দে, আমার রেড তোরা ভৈরা দে ভৈরা দে, আমার রেড আমাকে কাজ করতে দিচ্ছে না।
স্যার আজকের মতো স্যার শেষ করে দেন। একটু দাঁড়াও। স্যার আজ এই আমরা পর্যন্তই দেখি থাক আজকে শুধু এইটুকু দেখে যাই আমরা। স্যার। এটা আবার কি আসলো? তাহলে দেখো একটা ইউরেনিয়াম 235 যদি একটা থার্মাল নিউট্রন কি আমরা পরে বলবো, বা স্লো এনার্জি নিউট্রন যদি স্ট্রাইক করে, তাহলে প্রথমে একটা কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হয়, হচ্ছে ইউরেনিয়াম 236। তারপরে এই ডটার বিভিন্ন ভাবে তৈরি হতে পারে। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ক্রিপ্টন, বেরিয়াম, 3টা নিউট্রন বের হবে প্লাস এনার্জি তৈরি হবে। এটা আরেকটা এক্সাম্পল ইউরেনিয়াম 236। তাহলে স্ট্রনশিয়াম তৈরি হতে পারে, জেনন তৈরি হতে পারে। এখানে 2টা নিউট্রন, কারণ এখানে মাস নাম্বার তোমার ব্যালেন্স করতে হবে এবং অ্যাটমিক নাম্বার ব্যালেন্স করার জন্য এখানে 2টা নিউট্রন হয়েছে প্লাস এনার্জি তৈরি হবে। এই যে কম্পাউন্ড নিউক্লিয়াস ইজ হাইলি আনস্টেবল, তাহলে এটা হচ্ছে হাইলি আনস্টেবল এবং এর লাইফ টাইম হচ্ছে অনেক ছোট, 10⁻⁻16 সেকেন্ড। তোমরা কেউ অ্যানোটেট করতেছো, আমি কিন্তু দেখতে পাবো, তোমরা এগুলো দাগ দিও না। হ্যাঁ, এর লাইফ টাইম হচ্ছে 10⁻⁻16 সেকেন্ড। তাহলে প্রথমে একটা কম্পাউন্ড নিউক্লিয়াস ফর্ম করে, এই ফর্ম করার সাথে সাথে এ হচ্ছে হাইলি রেডিও অ্যাক্টিভ, কাজে এই অবস্থায় থাকতে পারে না, খুব দ্রুততম সময়ের মধ্যে সে ভেঙে যায়, ফিশন ঘটায় যে কোনো ধরনের এই টাইপের ডটার তৈরি করে সে স্টেবল হয়ে যায়। এগুলো হচ্ছে স্টেবল। এগুলো যদি আবার স্টেবল না হয়, এগুলো আবার ডিকে করবে আনটিল তোমার একটা স্টেবল আইসোটোপ তৈরি হওয়া পর্যন্ত ডিকে করতে থাকবে। তাহলে এগুলোকে বলা হয় কম্পাউন্ড নিউক্লিয়াস। যে কম্পাউন্ড নিউক্লিয়াস ইজ হাইলি আনস্টেবল এবং এটা খুব দ্রুত ফিশন ঘটায়, লাইফ টাইম হচ্ছে অনেক ছোট। The compound nucleus has no memory of how it was formed. এটা কিভাবে তৈরি হলো এর প্রিভিয়াস হিস্টোরি ভুলে যায়, ভুলে গিয়ে দ্রুত স্প্লিট হয়ে স্টেবল হয়ে যায়। এই হচ্ছে নিউক্লিয়ার ফিশন। পরবর্তী চ্যাপ্টার আমরা এখান থেকে পরবর্তী ক্লাসে শুরু করব কিভাবে আচ্ছা টপিকটা শেষ করে দেন না স্যার, হ্যাঁ টপিকটা পুরোটা শেষ করে দেন। আচ্ছা তোমরা চালিয়ে শেষ করে দেই। হ্যাঁ স্যার, আগান শেষ করে দেন। না স্যার থাকতে পারে স্যার এই পর্যন্ত। না স্যার শেষ করে দেন। শেষ করে দেন স্যার, শেষ করে দেন স্যার, শেষ করে দেন স্যার, শেষ করে দেন। আরেকদিন ঢোকার সমস্যা। জি স্যার, জি স্যার। হ্যাঁ স্যার কন্টিনিউ করেন স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে যাই। জি স্যার, জি স্যার, জি স্যার। খুবই ডিস্টার্বিং, গত ক্লাসে এরকম হয়নি। তোমার আমার স্লাইড মুভ করতে দিচ্ছে না। লাস্ট টাইম এসব বেয়াদবি করছ কেন স্যার? আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ ওকে, এই যে তোমরা কেউ অ্যানোটেট করো না, আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে কারা কারা অ্যানোটেট করতেছো, বা তোমরা হয়তো করতেছো না, বাইরে থেকে হয়তো কেউ করতেছে আমার ধারণা। তার বন্ধ করার অপশন আছে, ওটা বন্ধ করে দেন, ডাক দেওয়ার অপশনটা বন্ধ করলে ভালো হয়। দেখছি আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে অ্যাটমের একটা এসকেস, যে ইলেকট্রন গুলো আউটার মোস্ট অরবিটে থাকে, আর নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে। এখানে দেখতে পাচ্ছ যে আমরা কেন এনার্জি পাই, এনার্জি কোথা থেকে আসে, এগুলো আমরা আগে ডিসকাস করেছি। দ্য এনার্জি দ্যাট হোল্ডস পার্টিকলস টুগেদার ইন এ নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসে যে নিউক্লিয়ন গুলো একত্রে থাকে তার যে এনার্জি, আর ইলেকট্রন যে অ্যাটমে থাকে তার এনার্জি চেয়ে অনেক বেশি, এটা আমরা অলরেডি জেনেছি। There are two ways in which the energy can be released. একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন তো আমরা জানলাম যে একটি হেভি নিউক্লিয়াস ভেঙে রিলেটিভলি দুইটা ছোট নিউক্লিয়াস তৈরি হবে এবং সাথে সাথে এনার্জি রিলিজ করবে।
আর নিউক্লিয়ার ফিউশন হচ্ছে দুইটা হালকা নিউক্লিয়াস যদি জয়েন করে ওই দুইটা হালকার তুলনায় রিলেটিভলি ভারী একটা নিউক্লিয়াস তৈরি করবে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন এবং এনার্জি তৈরি হবে। এনার্জি সোর্সটা কি? যেহেতু তোমার মাস ডিফেক্ট, যে যখন একটা নিউট্রন যখন অ্যাবজর্ব করবে তাহলে আগে যে মাস এবং কম্পাউন্ড নিউক্লিয়াসের মাসের চেয়ে কম হয়, বা যে ডটার তৈরি হবে তার চেয়ে মাস কমে যাবে। এই কমে যাওয়া মাসটা হচ্ছে সোর্স অফ এনার্জি। যেহেতু এখানে নিউক্লিয়ার ফোর্স কাজ করে এই জন্য এই ফোর্স হচ্ছে অনেক স্ট্রঙ্গার। আর নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে ইন্টারাকশন সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্টারাকশন, এটা হচ্ছে অনেক উইক। তাহলে দিস ইজ হোয়াই দ্য এনার্জি রিলিজ ডিউরিং নিউক্লিয়ার রিয়াকশনস is mass greater than that for chemical reactions, যেখানে ইলেকট্রন রিয়াকশন করে তাহলে কেমিক্যাল রিয়াকশনের চেয়ে নিউক্লিয়ার রিয়াকশনের এনার্জি অনেক বেশি। এখানে একটা কপি করা আছে যে আইনস্টাইনের সেই বিখ্যাত রিলেশন একটু আগে আমরা দেখেছি, E=mc²। তাহলে ফিশনের যে এনার্জি বা মাস ডিফেক্ট হবে সেটাকে এই এনার্জিতে কনভার্ট করে সেই এনার্জিটা আমরা পাবো। এখানে একটা প্রবলেম আছে, ক্যালকুলেট দ্য এনার্জি রিলিজ ইন দ্য ফলোইং ফিশন রিয়াকশন। এই রিয়াকশনে কি পরিমাণে এনার্জি রিলিজ হবে। এই স্ট্র্যাটেজিটা জানো, দ্য এনার্জি রিলিজ ইজ ইকুয়াল টু দ্য মাস ডিফেক্ট বা মাস ডিস্ট্রয়েড টাইম c²। দ্য ডিফারেন্স ইজ ইন মাস বিটুইন দ্য প্যারেন্ট uranium-235 and ফিশন প্রোডাক্টস। এগুলো হচ্ছে ফিশন প্রোডাক্টস। তাহলে আমরা এই দিকের মাস দেখবো, লেফট সাইডের মাস কত, তারপর রাইট সাইডের মাস কত, তারপরে আমরা মাস ডিফারেন্স বের করব, তারপর আইনস্টাইনের ইকুয়েশন ব্যবহার করে আমরা এনার্জি বের করব। এই যে প্রোডাক্টস হ্যাভ এ টোটাল মাস অফ প্রোডাক্টস, এগুলো হচ্ছে প্রোডাক্টস ক্রিপ্টন, ব্যারিয়াম, নিউট্রন। এখানে একটা ভ্যালু পাওয়া যাবে। এই টোটাল মাস বিফোর ফিশন, এটা হচ্ছে uranium-235, এটা হচ্ছে নাইট্রোজেনের ভর। তাহলে মাস ডিফেক্ট হচ্ছে দিস। তাহলে এনার্জি রিলিজ হচ্ছে 209.8 মেগা ইলেকট্রন ভোল্ট। স্যার লস মাসটা মাস ডিফেক্ট না? জি, লস মানে যে মাসটা লস করছি আমরা, মাস ডিফেক্ট। হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রয়েড মাস বা মাস লস্ট বিভিন্ন ভাবে বলা হয়। এই যে এটা আরেকটা एग्जांपल, এটা তোমরা দেখে নিও, ভুল ভুল থাকলে বই থেকে ঠিক করে নিও। এই যে মাস ডিস্ট্রিবিউশন ইন ফিশন প্রোডাক্টস, এটা একটা ইম্পর্টেন্ট ফিশন রিঅ্যাকশনের বৈশিষ্ট্য। The distribution of masses of the fragments following the fission of uranium-235 by thermal neutrons, এখানে একটা গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ। আগের স্লাইডে আমরা একটা প্রিভিয়াস স্লাইডে যাই। এই যে এখানে দেখছে এগুলো হচ্ছে ডটার, তাই না? তাহলে ডটার কখনো ক্রিপ্টন, ব্যারিয়াম, কখনো স্ট্রনশিয়াম, জেনন, বা একই সময় একই রকম ডটার তৈরি হতে পারে, এটা আমরা জানি না। এটা আসলে এই যে একটু আগে বলা হয়েছে এ কিভাবে তৈরি হয়েছে মেমোরি ভুলে যায়, ভুলে যে তার ইচ্ছা মতো সে ডিকে করে। তাহলে স্যার একই রিঅ্যাক্টরে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট তৈরি হতে পারে। হ্যাঁ হতে পারে, একই রিঅ্যাক্টরে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হতে পারে। এই জন্য এইগুলো যে কোনটা কখন তৈরি হবে এটা কেউ বলতে পারবে না। স্যার আমরা প্রোডাক্ট থেকে কি ফার্দার কোনো এনার্জি পাই? হ্যাঁ অবশ্যই, যদি এটা আবার ধরো কথার কথা স্ট্রনশিয়াম, এ তো যদি আবার রেডিও অ্যাক্টিভ হয় তাহলে আবার ডিকে করবে, করে হয়তো সেই এনার্জিটা কম হবে কিন্তু এনার্জি হতে থাকবে। আমরা एग्जांपल দেখবো একটু পরে। তাহলে তো স্যার আমরা রিঅ্যাক্টরে বাই প্রোডাক্ট কি হবে এটা নিয়ে কনফার্ম না। হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় কনফার্ম না, তবে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়, সেটাই আমি তোমাকে বলতে চাচ্ছি বা দেখতে পাবে এখন। এই যে দেখো, তাহলে এগুলো হচ্ছে এদিকে ডটার নিউক্লিয়াস এর মাস নাম্বার। দেখো মোটামুটি এদিকে নাই এদিকে নাই, এই যে দুইটা পিক দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না? তাহলে মোটামুটি ডটার গুলো এই রিজিয়নে থাকে, এই একটা রিজিয়ন আর একটা হচ্ছে এই একটা রিজিয়ন।
এটা হচ্ছে মাস ডিস্ট্রিবিউশন ইন ফিশন প্রোডাক্টস। দেখো একটা রিজন হচ্ছে 90 to 100, এটা এক একটা বইয়ে হয়তো একটু কম বেশি হতে পারে। তাহলে একটা রিজন হচ্ছে 90 to 100, আর একটা রিজন হবে 130 to 145, এই একটা রিজন। তাহলে যে বিভিন্ন রকমের ডটার তৈরি হতে পারে, সেই ডটার গুলো এই দুইটা রিজনে মোটামুটি থাকে। হচ্ছে মাস ডিস্ট্রিবিউশন অফ ফিশন প্রোডাক্টস। স্যার হ্যাঁ বলো। স্যার মূল হ্যাঁ বলো, তুমি মনে হয় মিউট করে দিয়েছো। জি সরি স্যার বলতেছি স্যার প্রশ্নটা ছিল যে স্যার মূল মানে যে প্রোডাক্ট গুলো আছে স্যার, ওগুলার ভরের তুলনায় যদি পারমাণবিক যে রিঅ্যাকশনটা আছে, নিউক্লিয়ার যে রিঅ্যাকশনটা আছে, নিউক্লিয়ার যে ফিউশন রিঅ্যাকশন, স্যার নিউক্লিয়ার যে ফিউশন রিঅ্যাকশন আছে সেখানের পণ্যগুলোর ভর কত, মানে এটা কি বেসিসে করা হয়? এগুলো এক্সপেরিমেন্টাল ডাটা থাকে না, এগুলো তো ডিফাইন, তোমার এক্সপেরিমেন্ট আছে, অনেক এক্সপেরিমেন্ট আছে, এগুলো আইডেন্টিফাই করার কথা বলছো। জি স্যার। এগুলো তো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা, বুঝছো? এই গ্রাফটা যেটা, এটা স্ট্যাটিস্টিক্যাল। এগুলো ধর বিভিন্ন রিঅ্যাকশন করার পর এগুলো যে ডাটা পাওয়া গেছে সেটা প্লট করলে এরকম হয়। স্যার এটা কি স্যার রিঅ্যাকশন টু রিঅ্যাকশন ভ্যারি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ধরো 1 কেজি ইউরেনিয়াম আছে, তুমি ওখানে নিউট্রন দিয়ে স্ট্রাইক করলা। এখন ওই 1 কেজি ইউরেনিয়ামের কোন ইউরেনিয়ামটা কোন ডটার তৈরি করবে এটা কেউ বলতে পারবে না, কিন্তু রিঅ্যাকশন বিভিন্ন রিঅ্যাকশন করে এটা মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ যে এই রিজিয়নের মধ্যেই থাকে। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। এখানে আছে এনার্জি ডিস্ট্রিবিউশন ইন ফিউশন প্রোডাক্টস। দেখো যে ধরো 200 এমইভি যদি হয়, আমরা একটু আগে ক্যালকুলেট করলাম, অ্যারাউন্ড ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ফিউশন প্রোডাক্টস। তার মানে যে ডটার গুলো তৈরি হবে তাদের কাইনেটিক এনার্জি হচ্ছে 165 এমইভি। তারপরে ওখানে গ্যামা রে তৈরি হবে, তারপরে কাইনেটিক এনার্জি অফ নিউট্রন তৈরি হবে। এনার্জি ফ্রম ফিউশন প্রোডাক্টস, এই যে তোমরা কোশ্চেন করলা যে ডটার তৈরি হবে সেটা যদি আবার তোমার হয়, রেডিও অ্যাক্টিভ হয়, তাহলে সেখান থেকে এনার্জি তৈরি হতে পারে। গামা রেস ফ্রম দ্য ফিউশন প্রোডাক্টস, যে সমস্ত প্রোডাক্ট আবার রেডিও অ্যাক্টিভ হয়ে ডিকে করবে, সেখান থেকে যদি গামা রে এমিট করে তাহলে সেই এনার্জি 6 এমইভি। তারপরে অ্যান্টি নিউট্রনের তৈরি হতে পারে ফ্রম ফিউশন প্রোডাক্টস, সেগুলো এনার্জি। এগুলো সব স্ট্যাটিস্টিক্যাল, মোটামুটি একটা অ্যাভারেজ ভ্যালু। তাহলে 200 এমইভি যদি এনার্জি পার ফিউশন তৈরি হয়, তাহলে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম। স্যার আমরা রে থেকে কেমনে এনার্জি এক্সট্রাক্ট করি, মানে যে কোনো রে থেকে? গামা রে, হ্যাঁ গামা রে বা হিট আকারে। হিট আকারে তোমার আমরা রোদে দাঁড়াইলে তুমি হিট পাচ্ছ না? জি স্যার। জি স্যার। সানলাইট, এগুলো হচ্ছে রে। এই প্রবলেমটা তোমরা দেখবে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি প্রোডিউসড বাই দ্য ফিশন অফ 1 কেজি অফ ইউরেনিয়াম 235। এটা একটু তোমরা দেখবা, এটা খুবই করে দেওয়া আছে। সমস্যা হলে আমাকে ইমেল করবা বুঝতে না পারলে। এই যে এখন আমরা দেখবো হচ্ছে ফিশন কিভাবে এক্সপ্লেইন করা হয়। যে একটু আগে তোমরা দেখলে ইউরেনিয়াম 236, যে এটা কেন ডিকে করবে, এটা হচ্ছে একটা মোটামুটি থিওরি। যে নিউক্লিয়ন্স, যেটা আমরা নিউট্রন এবং প্রোটন বলছিলাম, ইন এ নিউক্লিয়াই বিহেভ লাইক দ্য মলিকুলস ইন এ ড্রপ অফ লিকুইড। ধরো একটা লিকুইড ড্রপ আছে পানি, ধরো, তো সেখানে কি থাকে? হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন পানির মধ্যে যেভাবে থাকে, নিউট্রন এবং প্রোটন ঠিক ওইভাবে বিহেভ করে। এখন ধরো একটা পানির দানা, যখন ধরো একটা পানি আকাশ থেকে পড়ে, সাধারণত কি স্ফেরিক্যাল শেপ হয়, কারণ স্ফেরিক্যাল শেপে ওর হচ্ছে পটেনশিয়াল এনার্জি কম। তারপরে পানির দানাটা যখন কোনো সারফেসে স্ট্রাইক করে তখন কি হয়? সেটা ভেঙে যায়। তার মানে যখন সে মাটিতে আঘাত পায় তখন সেটা একটা এক্সট্রা এনার্জি পায়, এক্সাইটেশন এনার্জি। তাহলে ওই এক্সাইটেশন এনার্জি পাওয়ার পর সে ড্রপটা ভেঙে যায়। ঠিক তেমনই যদি একটা ইউরেনিয়াম 236 একটা নিউক্লিয়াস আমরা কনসিডার করি, সেটা যদি একটা লিকুইড ড্রপ কনসিডার করা হয় এবং সেটা যদি সাফিসিয়েন্ট এনার্জি পায়, তাহলে the spherical nucleus may be distorted into dumbbell shape and then split at the neck
into two nearly equal fragments releasing energy. তোমাদের একটু দেখাবো। স্যার ব্যাপারটা বুঝলাম না স্যার। আচ্ছা ওয়াটার একটু পরে দেখবে, একটু পরে। এই যে এটা প্রপোজ করেছে আমেরিকান ফিজিসিস্ট, তারপরে নেলস বোর, তারপরে উইলার, তারপরে এরা মোটামুটি এটার জনক আর কি। এই যে তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, এটা ধরো একটা থার্মাল নিউট্রন, এটা হচ্ছে ইউরেনিয়াম 235। এটা এক্সাইটেড অবস্থায় থাকবে, তার মানে এটা পটেনশিয়াল এনার্জি অনেক বেশি এক্সাইটেড অবস্থায় থাকবে। এক্সাইটেড অবস্থায় থাকলে এটা করবে কি, দুলতে থাকবে, অসিলেট করবে। অসিলেট করতে করতে এই যে দেখো ডাম্বেল শেপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি? এই যে ডাম্বেল শেপ, এটাকে যদি আমরা লেফট সাইডের ফিগারে কনসিডার করি, ধরো এরকম এটা পোলার ফর্ম করবে। এটা ধরো একদিকে পজিটিভ চার্জ, একদিকে পজিটিভ চার্জ, এরকম। এটা যদি আবার অসিলেট করে, যদি সাফিসিয়েন্ট এনার্জি থাকে, তাহলে কি হবে? এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে সারফেস টেনশন যেটা কাজ করবে, সেটা দুইটা ড্রপকে কি করবে, ধরে রাখার চেষ্টা করবে। এই যে এই সারফেস টেনশন দুইটাকে ধরে রাখার চেষ্টা করবে। কিন্তু ধরো এখানে নিউক্লিয়াস গুলো যদি আলাদা হয়, তাহলে এই সারফেস টেনশন এটা ধরে রাখতে পারবে না, এই তখন আলাদা হয়ে যাবে, কারণ এখানে প্লাস প্লাস রিপালশন হবে। এই যে দেখো, তারপরে এগুলো কি হলো, আলাদা হয়ে গেল। আর যদি এর এক্সাইটেশন এনার্জি যদি সাফিসিয়েন্ট না হয়, তাহলে কি করবে, এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে, আবার এইদিকে চলে আসবে। আর যদি এক্সাইটেশন এনার্জি সাফিসিয়েন্ট হয়, তাহলে এটা এরকম অসিলেট করতে করতে এক পর্যায়ে ভেঙে যাবে। এটা হচ্ছে লিকুইড ড্রপ মডেল। এইভাবে কল্পনা করা হয় যে একটা ইউরেনিয়াম 236 নিউক্লিয়াস কেন ভেঙে বা স্প্লিট হবে। এখন কোশ্চেন থাকলে বলো। স্যার হ্যাঁ বলো। স্যার সারফেস টেনশন যেটা আছে স্যার, এটা তো স্যার ওই যে নিউক্লিয়ার যে সারফেসটা আছে ওইটার সারফেস এনার্জিটা কমায় দিচ্ছে স্যার। তো ওই ক্ষেত্রে স্যার মানে এটা তো ধরো এটা কম্পেয়ার করা আছে, বুঝছো? এগুলো তো জাস্ট কম্পেয়ার করার জন্য। এখানে যে ধরো যে এনার্জি, ধরো কোহেসিভ এনার্জি কাজ করে না, জি স্যার, যখন দুইটা আলাদা হয়ে যাবে তো কোহেসিভ এনার্জি ধরে রাখতে চাবে, তাই না? কিন্তু ও জি স্যার। যদি দুলতে থাকে, আরো দুলতে থাকে, এক্সাইটেশন এনার্জি বেশি হয়, তাহলে কোহেসিভ এনার্জি তো আর ধরে রাখতে পারবে না। পারবে কি? না স্যার। তখন ওটা আলাদা হয়ে যাবে। তো কনসেপ্টটা এরকম যে যখন ডাম্বেল শেপ হবে তোমরা দেখতে পাচ্ছ, তার মানে পজিটিভ চার্জ গুলো আলাদা হয়ে যাচ্ছে। পজিটিভ চার্জ গুলো যখন আলাদা হবে, তখন ওদের মধ্যে রিপালশন কাজ করবে, ও ধাক্কা দিতে থাকবে। আবার ওই লিকুইড ড্রপ যদি কনসিডার করো, ও আবার কোহেসিভ এনার্জির কারণে ও ধরে রাখতে চাবে। তাহলে দুইটা ফোর্সের একটা কম্পিটিশন হবে। যদি এক্সাইটেশন এনার্জি বেশি হয়, তাহলে নিউক্লিয়াসটা ভেঙে যাবে। আর যদি সে এক্সাইটেশন এনার্জি না পায়, সে আবার আগের অবস্থায় ফিরে যাবে। স্যার জি বলো। স্যার পজিটিভ চার্জ গুলো স্যার আলাদা হবে কেন? ওই যে যখন অসিলেশন হবে, ও তো কাঁপতে থাকবে। আচ্ছা, একটা লিকুইড ড্রপ যদি কাঁপতে থাকে, তাহলে কি হবে? ও তো ড্রপটা ভেঙে যাওয়ার চেষ্টা করবে। তা ভেঙে গেলে তো কোনো একটা মেকানিজম লাগবেই। সেটা হচ্ছে এই থিওরিটিক্যাল এই এক্সপ্লানেশন। এটা জি স্যার বুঝতে পারছি। এটা তো হলো মডেল, এটা লিকুইড ড্রপ মডেল। যে মোটামুটি এই মডেলটা এই এক্সপ্লানেশনটার জন্য মোটামুটি ইফেক্টিভ আর কি। স্যার কারেন্ট চলে গেছিল স্যার, বুঝতে পারিনি। হ্যাঁ স্যার কারেন্ট চলে গেছিল, বুঝতে পারিনি। তাহলে তোমার কারেন্ট গেলে সমস্যা কি? তোমার ওয়াইফাই ইউজ করো নাকি? জি স্যার। এই যে তোমার কেন 10 সেকেন্ডে বলে দেয় যে কেন একটা ইউরেনিয়াম 236 ভেঙে যায়। এটা একটা লিকুইড ড্রপের সাথে কনসিডার করা হয় যে একটা লিকুইড ড্রপকে যদি আমরা অসিলেট করি, তাহলে ড্রপটা কি ভেঙে যায়। তাহলে ভেঙে অসিলেট করতে গেলে হবে কি, ও ডেনসিটিটা কিছু একদিকে যাবে, কিছু আরেক দিকে যাবে। তো সেটা কনসিডার করা হয় যে পজিটিভ চার্জ গুলো একদিকে যাবে, এই পজিটিভ চার্জ গুলো আরেকদিকে একটা ডাইপোলের মতো তৈরি হবে। যদি আবার অসিলেট করে, তাহলে কি হবে, এটা কোহেসিভ এনার্জি ড্রপ দুটাকে ধরে রাখতে চাবে। কিন্তু ওকে যদি তুমি বেশি ঝাঁকনি দাও, তাহলে কি হবে, এই কোহেসিভ এনার্জি আর একে ধরে রাখতে পারবে না। তখন কি হবে, এটা আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে। জি স্যার, জি স্যার। সেটা এখানে বলা হয়েছে যে এটা ছিল স্ফেরিক্যাল শেপ। তাহলে এক্সাইটেশন এনার্জির কারণে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে আর স্ফেরিক্যাল শেপ নাই, এটা কি হয়ে গেল, এটা প্রোলেট বলে। তারপরে যদি আবার সাফিসিয়েন্ট এনার্জি থাকে, দেখো ডাম্বেলের মতো হয়েছে। তাহলে এইটুক জায়গায় একে ধরে রাখতে পারবে না এই সারফেস টেনশন। পরে যদি আবার এনার্জি থাকে, আবার ভেঙে যায়।
নাহলে আবার সে আবার ফিরে চলে যাবে আগের জায়গায়। এটা হচ্ছে লিকুইড ড্রপ মডেল, কিভাবে ফিশন এক্সপ্লেন করা যায়। জি স্যার, এখন বুঝছি দেখবো স্যার। আছে থার্মাল নিউট্রন, যেটা এনার্জি হচ্ছে অনেক কম, 0.025 MeV। এই যে এখানে বলা আছে যে এনার্জি হচ্ছে 0. ইভি, তার থার্মাল নিউট্রনের এনার্জি হচ্ছে 0.025 EV। থার্মাল এনার্জি মিন্স একটা নিউট্রন যে রুম টেম্পারেচার যদি আমরা 300 কেলভিন ধরি, তার এর যে করসপন্ডিং এনার্জি সেটা মোটামুটি এরকম। তাহলে সেটা হচ্ছে থার্মাল নিউট্রন। থার্মাল নিউট্রন এক্সিবিট এই যে লো এনার্জি থার্মাল এক্সিবিট সাচ আস ক্রস সেকশন ইন ফিশন। অর্থাৎ থার্মাল নিউট্রন ইউজ করলে যে ফিশন রিঅ্যাকশনের ক্রস সেকশন বেড়ে যায়, অর্থাৎ ফিশন ঘটানোর সম্ভাবনা বেড়ে যায়। কেন বেড়ে যায় আমরা একটু পরে দেখতে পাবো পরের স্লাইড গুলোতে। তারপরে থার্মাল নিউট্রনের আরো আছে স্যার আজকে থাক নাকি স্যার এই পর্যন্ত? স্যার এই স্লাইডেই শেষ হোক স্যার। স্যার থার্মাল নিউট্রনের ব্যাপারটা বুঝি না স্যার। আবার রিপিট করতে হবে না কোশ্চেন ছিল স্যার, এটা শেষ করলে রিপিট হবে না। স্যার এটা শেষ করে দেন স্যার। স্যার শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে থার্মাল নিউট্রনে হচ্ছে যারা এ বি সেকশনে আমরা অলরেডি ডি বগলি ওয়েভলেন্থ পড়িয়েছি। জি স্যার, আমাদের হয়ে গেছে হ্যাঁ স্যার, আমাদের হয়নি। ডি বগলি ওয়েভলেন্থটা অনেক বেশি, কারণ এর হচ্ছে এনার্জি কম, কাইনেটিক এনার্জি কম, এই জন্য এর ওয়েভলেন্থ বেশি। এর ওয়েভলেন্থ বেশি হওয়ার কারণে এটা ক্রিস্টাল স্ট্রাকচার তোমার স্টাডি করা হয় থার্মাল নিউট্রন দিয়ে। এই যে এক্স রে ডিফ্রাকশন যেমন তোমাদের পড়িয়েছি, থার্মাল নিউট্রন দিয়ে অনেক সময় স্ট্রাকচারাল অ্যানালাইসিসে কাজ করা হয়। এনিওয়ে, এখানে থার্মাল নিউট্রনের কাজ হচ্ছে ফিশন রিঅ্যাকশন ঘটানো। যেখানে থার্মাল নিউট্রনস আর রিকোয়ার্ড ফর ইন্ডিউসিং নিউক্লিয়ার ফিশন ইন ন্যাচারালি অকারিং। স্যার থার্মাল নিউট্রন কি ওই নিউট্রনটা যেটা কি হিট করে? থার্মাল নিউট্রন বিভিন্ন রকমের আছে। হাই এনার্জেটিক থার্মাল নিউট্রন, মিডিয়াম এনার্জেটিক থার্মাল নিউট্রন, সরি হাই এনার্জেটিক নিউট্রন, মিডিয়াম এনার্জেটিক নিউট্রন আর থার্মাল এনার্জেটিক নিউট্রন। থার্মাল এনার্জেটিক হচ্ছে লো এনার্জেটিক নিউট্রন বলে। নিউট্রনের তিনটা ধাপ, একটা হচ্ছে হাই এনার্জেটিক, একটা মিডিয়াম আর একটা হচ্ছে লো। লো এনার্জি নিউট্রন গুলোকে বলা হয় থার্মাল নিউট্রন, অর্থাৎ রুম টেম্পারেচারে যে নিউট্রন এনার্জি গেইন করে সেটা হচ্ছে থার্মাল নিউট্রন। তাহলে থার্মাল নিউট্রনের এই চেইন ফিশন রিঅ্যাকশন ঘটানোর জন্য থার্মাল নিউট্রনের খুব দরকার। এই কেন দরকার আমরা এখনই দেখতে পাবা। এই যে ধরো ইউরেনিয়াম 235 যদি একটা থার্মাল নিউট্রন অ্যাবজর্ব করে, এখানে হবে আসলে 236 হবে, এটা তোমরা ঠিক করে নিও স্লাইডে। তাহলে একটা নিউট্রন অ্যাবজর্ব করলে হবে 236। তাহলে এই দেখো এখানে আছে এক্সাইটেশন এনার্জি আর একটা আছে অ্যাক্টিভেশন এনার্জি। এক্সাইটেশন এনার্জি হচ্ছে একটা অ্যাটমকে এক্সাইট করতে যে এনার্জি লাগে সেটা হচ্ছে এক্সাইটেশন এনার্জি। আর অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে যে ফিশন অ্যাক্টিভেট করার জন্য যে এনার্জি লাগে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এখানে দেখো ইউরেনিয়াম 233, 235, 238, থোরিয়াম 232, প্লুটোনিয়াম 239, এগুলো হচ্ছে তোমার ফিশার ম্যাটেরিয়াল। এগুলো সবাই যখন থার্মাল নিউট্রন অ্যাবজর্ব করে, দেখতে পাচ্ছ এটা হবে 234, তোমরা ঠিক করে নিও। এটা হবে 234, এটা হবে 236, এটা ঠিক আছে 239, এটা 233 একটা নিউট্রন অ্যাবজর্ব করলে বেড়ে যাবে, এটা ঠিক আছে। এখন দেখো এখানে টেবিলে তোমরা পার্থক্য দেখতে পাচ্ছ, যেগুলো ব্লু কালার সেখানে দেখো এক্সাইটেশন এনার্জি অ্যাক্টিভেশন এনার্জি চেয়ে কম না বেশি বলো তো? বেশি স্যার, বেশি। হ্যাঁ বেশি, তাই না? জি তাহলে স্যার। এক্সাইটেশন এনার্জিটা বেশি, তার মানে এই কম্পাউন্ড নিউক্লিয়াসটাকে ওই এক্সাইট করতে 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 অ্যাক্টিভেশন এনার্জি চেয়ে এক্সাইটেশন বেশি, এক্সাইটেশন এনার্জি বেশি হওয়ার কারণে ওই নিউক্লিয়াসটা ভেঙে যাবে। কিন্তু দেখো ইউরেনিয়াম 238 এটা হচ্ছে ইউরেনিয়ামের একটা আইসোটোপ, এটা থোরিয়াম 232 একটা আইসোটোপ। এই দুটো আইসোটোপ যদি আবার থার্মাল নিউট্রন অ্যাবজর্ব করে, দেখো এক্সাইটেশন এনার্জি অ্যাক্টিভেশন এনার্জি চেয়ে কম, কাজে এই ফিশন ঘটাইতে পারবে না। তাহলে অ্যানসার তোমরা পেয়ে গেছো যে কেন। স্যার এক্সাইটেশন এনার্জি কি নিউট্রন যে এনার্জিটা প্রোভাইড করে? হ্যাঁ, হিট নিউট্রন করার পরে। অ্যাবজর্ব করার পর কম্পাউন্ড নিউক্লিয়াসটা যে এনার্জি অ্যাবজর্ব করবে সেটাই। জি স্যার। তাহলে দেখো এখানে এক্সাইটেশন এনার্জি সাফিসিয়েন্ট না ফিশন শুরু করার জন্য।
এই জন্য এই ইউরেনিয়াম 235 এবং 232 থার্মাল নিউট্রন অ্যাবজর্ব করে ফিশন ঘটাতে পারে না। তাহলে এদের জন্য দরকার কি, এই দুটা আইসোটোপ হাই এনার্জেটিক নিউট্রন অ্যাবজর্ব করলেই কেবল ফিশন ঘটাতে পারবে। কিন্তু এগুলো আইসোটোপ আবার লাগে শুধু লো এনার্জেটিক নিউট্রন বা থার্মাল নিউট্রন অ্যাবজর্ব করলেই ফিশন ঘটাবে। তাহলে আমরা পরের স্লাইডে যাই, চেইন রিঅ্যাকশন। স্যার আজকে শেষ করে দেন না, চেইন রিঅ্যাকশনটা শেষ করুক না। এটা লাস্ট স্লাইড, আর নাই, এটা লাস্ট স্লাইড। ওকে স্যার, স্লাইড সবগুলো শেষ করুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, চেইন রিঅ্যাকশন আমরা আবার পরে ডিটেইল করব, তবে রিঅ্যাক্টর পড়াবো। When the neutrons in the fission reaction continuously bombarded with heavy nuclei, then a continuous self-sustaining nucleus reaction happens. হ্যাঁ স্যার, অনেক পড়াইছেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই শেষ করব। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে ধরো একটা নিউট্রন ইউরেনিয়াম 235 অ্যাবজর্ব করলো, আবার ব্যারিয়াম ক্রিপ্টন তৈরি হলো, আবার তিনটা নিউট্রন যদি আমরা ধরি তৈরি হলো, এরা যদি আবার তিনটা ইউরেনিয়ামকে স্ট্রাইক করে, তাহলে এইভাবে দেখো চেইন রিঅ্যাকশন ঘটতেই থাকবে। তাহলে চেইন রিঅ্যাকশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কন্ট্রোলড আর একটা হচ্ছে আনকন্ট্রোলড। যদি এই রিঅ্যাকশন শেষে যদি একটাই নিউট্রন আর একটা এদিকে এগুলো যদি না থাকে, তাহলে একটাই নিউট্রন আর একটা ইউরেনিয়ামকে স্ট্রাইক করে যদি আর একটা স্ট্রাইক করে, তাহলে এটা হবে কন্ট্রোলড চেইন রিঅ্যাকশন। অর্থাৎ প্রত্যেকটা রিঅ্যাকশন শেষে যদি একটাই অ্যাভেলেবেল থার্মাল নিউট্রন থাকে পরবর্তী রিঅ্যাকশন ঘটানোর জন্য, তাহলে সেটাকে বলা হয় কন্ট্রোল চেইন রিঅ্যাকশন। If precisely one neutron per fission causes another fission and energy releases at a constant rate, then it is called controlled chain reaction. তার প্রত্যেকটা রিঅ্যাকশন শেষে যদি শুধু একটা নিউট্রন থাকে পরবর্তী রিঅ্যাকশন ঘটানোর জন্য, তাহলে সেটাকে বলবো আমরা কন্ট্রোল। আর এইটা তাহলে কি, এটা হচ্ছে আনকন্ট্রোল অবস্থায় আছে, এই জিওমেট্রিক্যালি ধর বাড়তেছে শাখা প্রশাখা। এটাকে আমরা আগে থেকে জানতে পারবো কয়টা থার্মাল নিউট্রন থাকে নাকি এটা এটা বলা র্যান্ডম? যাবে না, এটা হলো সাধারণত কখনো একটা হতে পারে। তোমাকে বলে ইউজুয়ালি রিঅ্যাকশনে কখনো একটা হতে পারে, কখনো দুইটা, কখনো তিনটা। তাহলে স্ট্যাটিস্টিক্যালি বলা যায় যে অন দ্য অ্যাভারেজ পার রিঅ্যাকশন 2.5 নিউট্রন তৈরি হয়। স্ট্যাটিস্টিক্যালি প্লিজ রিমেম্বার 2.5 নিউট্রন তৈরি হয়। এখন এই রিঅ্যাকশন কন্ট্রোল করার জন্য অনেকগুলো ওয়ে আছে। এটা যদি কন্ট্রোল না করা হয় তাহলে আনকন্ট্রোল হয়ে যাবে, একদম এক্সপ্লোশন হয়ে যাবে, অনেক হিট তৈরি হবে। এখানে যে 200 MeV 200 MeV। জি স্যার, চার্নোবিলে এই কাজ হয়েছিল স্যার। তো এই কন্ট্রোল চেইন রিঅ্যাকশন করা হয় রিঅ্যাক্টরে। আমরা রিঅ্যাক্টর যখন করবো তখন কিভাবে কন্ট্রোল করা হয় এই রিঅ্যাকশন সেটা বলবো। আর যদি এটা আনকন্ট্রোলেবল হয়ে যায় তাহলে কি হবে, অ্যাটম বোম, মানে অনেক হিট তৈরি হবে, এক্সপ্লোশন হবে। এই যে চেইন রিঅ্যাকশন ক্যান জেনারেট এ লট অফ হিট and can be extremely dangerous যদি এগুলোকে কন্ট্রোল না করা হয়। স্যার হ্যাঁ স্যার, চেইন রিঅ্যাকশন তো স্যার এমন একটা রিঅ্যাকশন যেটা স্যার মানে ও নিজেই বিক্রিয়াটা থেকে হচ্ছে এনার্জিটা পায় সামনে আগে যাওয়ার জন্য। मादरचोद है, मादरचोद रहेगी। স্যার কেউ স্যার করতেছে স্যার। তো স্যার প্রশ্নটা হচ্ছে যে স্যার নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনটা যদি কোনোভাবে আনকন্ট্রোলড হয়ে যায়, তো তখন সেটা স্যার কন্ট্রোল করার মানে স্টপ আমি কিভাবে করব যে স্টপ এটা থেকে সামনে যাবে? একবার যদি আনকন্ট্রোল হয়ে যায় তুমি কন্ট্রোল করতে পারবা না, এটাকে কন্ট্রোল করে রিঅ্যাকশন করাতে হবে। স্যার এটা কন্ট্রোল করার উপায়টা কি? তুমি আনকন্ট্রোল মানে বুঝতে পারছো যে 10⁻⁻6 সেকেন্ডের মধ্যে ওখানে ধর 10⁻20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। কাজে ওখানে ওটার সাথে সাথে অ্যাটম বোম হবে, ব্লাস্ট হয়ে যাবে, এক্সপ্লোশন হবে। কিভাবে কন্ট্রোল হবে আমরা যখন নিউক্লিয়ার রিঅ্যাক্টর পড়াবো তখন তোমাদের ডিটেইলস দেখাবো যে কিভাবে রিঅ্যাকশন কন্ট্রোল করতে হয়। স্যার চার্নোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তো 1986 এ হয়েছিল না, 1983 না মনে হয়। তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা 86 হবে স্যার। 1983 তে এই যে দেখো আনকন্ট্রোল চেইন রিঅ্যাকশন হয়েছিল। এই যে ওখানে কন্ট্রোল রড একটা টার্ম আছে, দেখবে যে কন্ট্রোল রডস। জি স্যার, কন্ট্রোল রড দিয়ে আমরা রিঅ্যাক্টরের সময় ডিটেইলস পড়ব। কন্ট্রোল রড থাকলে ওই থার্মাল নিউট্রনে অ্যাবজর্ব করে, কন্ট্রোল রড অ্যাবজর্ব করলে হবে কি রিঅ্যাকশন রেটটা কন্ট্রোলে থাকে। আর যখন রিঅ্যাকশন রেট কমতে থাকে তখন কন্ট্রোল রড গুলো উপরে তোলা হয় রিঅ্যাক্টর থেকে। আবার যখন রিঅ্যাকশন হিট বেড়ে যায় তখন আবার ওগুলো ডাউন করা হয়। এইভাবে আপ ডাউন করতে করতে রিঅ্যাকশন বা হিট কন্ট্রোল করা হয়।
জি স্যার। এরা করেছে এগুলো হচ্ছে ভুলক্রমে এরা প্রথমে কন্ট্রোল রড ইনসার্ট করেনি রিঅ্যাক্টরে শুরুতেই, না করে ওরা রিঅ্যাকশন শুরু করেছে, করার সাথে সাথে ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওটা আনকন্ট্রোল হয়ে গেছে এবং হিট জেনারেট করে তোমার সব ধ্বংস হয়ে গেছে। এই হচ্ছে আজকে এই পর্যন্ত। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে এই চেইন রিঅ্যাকশন নিয়ে, যে একটা রিঅ্যাক্টরে কিভাবে চেইন রিঅ্যাকশন করে আমরা হিট তৈরি করে সেই হিট কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। স্যার আমরা কি তাহলে স্যার অ্যাটমিক ফিজিক্স এবং নিউক্লিয়ার ফিজিক্স এই দুটো পার্ট স্যার আপনি কভার করবেন? তোমার কথা শুনতে পাচ্ছি না, আবার বলো। স্যার আপনি কি স্যার অ্যাটমিক ফিজিক্স এন্ড নিউক্লিয়ার ফিজিক্স এই দুইটা পার্ট আপনি কভার করবেন স্যার? হ্যাঁ, দেখি আমরা নিউক্লিয়ার ফিজিক্স শুরু করলাম, দেখি শেষ করে যদি সম্ভব হয় আবার অ্যাটমিকে যাব, না হলে হাদিস স্যার নেবে। আচ্ছা স্যার, হাদিস স্যার ম্যাগনেটিজম পার্টটাও বাকি আছে স্যার, এখনো অপটিক্স পার্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর স্যার চলতে থাক। আর যারা সি সেকশন আছে তাদের ভয়ের কিছু নাই, তোমরা বাকি অংশগুলো আমরা আলাদা আবার পড়াবো। স্যার আমাদের বি মেবি সবচেয়ে আগে ছিল স্যার, মানে আমাদের ওই পার্টটুকু মানে অন্যদের চেয়ে বেশি কভার হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার এ সেকশনে কম্পটন ইফেক্টও শেষ হয়নি। হ্যাঁ 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 স্যার আমাদের কম্পটন পড়ানো হয়ে গেছে স্যার, আমরা কি এখন ওইগুলো আবার এখানে পড়বো? আমি আগে নিউক্লিয়ার ফিজিক্স অংশটা শেষ করব, হ্যাঁ, শেষ করে আবার কম্পটন ইফেক্ট এবং শুরু করব, যেহেতু সি সেকশনে পড়ানো হয়নি। তোমার ডি ব্রগলি ওয়েভ এগুলো আবার স্যার ডি ব্রগলি কম্পটন সবই আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আমি ওগুলো আবার পড়াবো সি সেকশনের জন্য, তোমাদের ইন্টারেস্ট থাকলে জয়েন করবা, না থাকলে নেই। স্যার সি সেকশনে তো স্যার ডি ব্রগলি পড়ানো হয়েছে স্যার। হয়ে গেছে, তাহলে স্যার সমস্যা সিতে হয়েছে, শুধু এসই হয় নাই। জি স্যার। স্যার এ সেকশনে দুইটা ক্লাস কম হয়েছিল। স্যার এ সেকশনে আমার কম হয়েছে। স্যার সি সেকশনে স্যার দিয়ে দিব, তারপরে যদি স্যার সি সেকশনে স্যার আপনি ফিজিক্স শুরু জয়েন করবা। স্যার নরমাল ক্লাসের হিসাবে স্যার এ সেকশন সবার পিছনে স্যার, ওদের মধ্যে তিনটা দুইটা ক্লাস পাইছে। আমরা স্যার দুইটা ক্লাস মিস দিছে স্যার, আমাদের দুইটা ক্লাস কম হয়েছিল। এক্সট্রা ক্লাস নিন স্যার, ঠিক হয়ে যাবে। অনলাইনে দেব, যদি ক্লাস জয়েন করতে চায় করবে, না করলে সমস্যা নেই। ভাই গান বাজিস না ভাই। স্যার ভাই কথা বলতেছি, গানটা বাজিস না। স্যার স্যার কোন বই ফলো করব স্যার? এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। স্যার আমরা তো স্যার ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার পার্ট 2 বইটা স্যার রাস্তায় রেখে আসছি স্যার, এটা কি পিডিএফ अवेलेबल আছে? ওগুলা বইতে পিডিএফ নাই এখন, তোমাকে এগুলা বইতে পিডিএফ নাই স্যার। আপনি এই লেকচারের পিডিএফটা দিয়ে দেন স্যার। আর আপনার স্লাইডটা আর্থার বাইজারের বইটার যদি পিডিএফ, ভালো একটা পিডিএফ থাকতো। না, ওই বই পিডিএফ নাই, পিডিএফ পড়া আছে ভয়াবহ অপরাধ, ওই সমস্ত বই। জি স্যার। হ্যালো পিডিএফ নাই, তবে আমি আমার কাছে পিডিএফ আছে স্যার, আর্থার বাইজারে একদম সেই স্যার। স্যার আপনি যে স্লাইডটা দেখে পড়েছেন স্যার, পিডিএফটা পাওয়া যাবে? তুমি এটা গ্রুপে দিয়ে দিও, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে। স্যার আজকের লেকচারের পিডিএফটা কি পাওয়া যাবে? তাহলে আমি এটা পিপিটিটা ওই লাভিবের ওখানে শেয়ার দিবে স্যার, দিয়ে দিলে আমি সবাইকে দিয়ে দেব। জি স্যার। নেক্সট ক্লাস আপনার কবে হবে স্যার? এরপরে হাদিস স্যার নেবে, তারপরে আবার আমি নেব। বুঝতে পারছি স্যার। অল্টারনেট ডেতে নেব ইনশাআল্লাহ। জি স্যার। স্যার এভাবে কি স্যার স্যার কত উইক পর্যন্ত চলবে এভাবে? এটা তো ধরো এখন যে পরিস্থিতি বুঝতেই পারতেছো, আগে তো জীবন বাঁচাতে হবে। এখন তারপরে আমাদের মিটিং টিটিং হবে, হয়তো 12-13 সাইকেল হওয়ার পর মিটিং হবে। স্যার আজকে যে ক্লাসটা হলো স্যার, এটা কি স্যার মানে নরমাল 3টা ক্লাসের সমান না? হ্যাঁ অবশ্যই। সো তার মানে স্যার মানে আমাদের স্যার ক্লাস সংখ্যা তো স্যার তাহলে মানে এইভাবে মানে পাস হয়ে যাচ্ছে না স্যার? ক্লাস সংখ্যা তো ঠিকই আছে তাই না, এক সপ্তাহে 3টা ক্লাস। জি স্যার হচ্ছে 3টা ক্লাস। আমাদের সিলেবাস যদি কমপ্লিট না হয় তাহলে কি এক্সাম হবে? এগুলো তো আমি একা বলে হবে না, এগুলো পুরো একাডেমিক কাউন্সিল ডিসিশন নেবে পরীক্ষা আদৌ হবে কিনা। স্যার আমাদের সিটির ব্যাপারটা কি হবে স্যার, ক্লাস টেস্ট? হ্যাঁ, এগুলো আমরা এখনো কেউ বলতে পারবো না, যদি কোনো বলার কথা স্যার নয়। যেটার জন্য হবে এগুলো কি হবে, একাডেমিক কাউন্সিলে মিটিং হবে, তারপরে সেখানে সিদ্ধান্ত হবে যে এগুলো আদৌ কিভাবে কি হবে। কিন্তু 130 জনের মতো স্টুডেন্ট জয়েনই করে নাই স্যার। হ্যাঁ স্যার 130 জনের মতো স্টুডেন্ট জয়েনই করতে পারে নাই স্যার। আজকে অনলি 60 জন 62 জন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এগুলো শুরু হয়েছে, এগুলো মনে করো জেনেই শুরু হয়েছে। তবে প্রথম ক্লাসে তো 130 না 35 জন ছিল,
স্যার ওই সমস্যা অনেকে স্যার অনেকে উৎসাহ নিয়ে স্যার অনেক জোর করে অনেক কষ্ট করে ঢুকতে পারছে, ওরা কিন্তু তাও কন্টিনিউয়াসলি স্যার স্যার ক্লাস করতে পারতেছে না, স্যার নেটওয়ার্কের তাহলে সমস্যা, কারেন্টের তাহলে সমস্যা। তোমাদের রিয়েলাইজেশন হয়েছে যে আমরা যে ক্লাস নেই ক্লাসরুমে এটা কত ইম্পর্টেন্ট। জি স্যার এখন বুঝতেছি স্যার। স্যার স্যার বুঝেছো নাকি? আপনাদের স্যার অনেক মিস করতেছি স্যার এখন। হ্যাঁ, তাহলে স্যার ক্লাস আপনার কেন তোমরা দুষ্টামি করো? তাহলে এখন বুঝো ওই ক্লাসের গুরুত্ব কত। ওই জি ক্লাসটা স্যার। মিস হবে না আর। স্যার একটু ক্যাম্পাসে স্যার ফিরে যদি এখন স্যার আপনাদের ক্লাসে মনোযোগ বলে দিতে টলে হবে। স্যার, তো অনেক স্টুডেন্ট স্যার ক্ষতিগ্রস্ত হচ্ছে স্যার, ওরা পড়তে পারতেছে না এই টপিক গুলা। হ্যাঁ, ওই জন্য তো অনলাইনে আমরা গুগল স্কুলে বা ইয়াতে দিয়ে দিব, তোমরা দেখবা আর কি, আস্তে আস্তে পড়তে থাকো। তারপরে ভাইস চ্যান্সেলর স্যার বলেছে যদি আমাদের অন ক্যাম্পাস সম্ভব হয় আমরা আবার ক্লাস নেব। স্যার আরেকটা জিনিস স্যার যেটা আমি মানে জি জিজ্ঞেস স্যার। করতে চাইছিলাম স্যার, স্যার আপনার ধরেন স্যার 13 সাইকেলে 13টা ক্লাস ছিল স্যার, এরকম নিয়ম ছিল আগের নিয়মে ধরেন, তাহলে হ্যাঁ। হচ্ছে স্যার আপনার তো 6টা সাইকেলে 6টা ক্লাস হয়ে গেছে, আজকে আরো 3টা ক্লাস কাউন্ট হয়ে গেল, তার মানে কি স্যার আপনি আরেকটা ক্লাস পাবেন এরকম, তারপরে আমাদের না, ওইভাবে একদম সবগুলো গণিতের নিয়মে হবে না। মিড এগুলো হলো সেমিস্টার আমাদের তো তারপরে তোমাদের বেড়ে কোর্সগুলো যাবে না শেষ ক্লাস। করা, তোমাদের একটা কন্টিনিউশনের মধ্যে রাখা, আর কোনটা ক্লাস হয়েছে কিভাবে সেগুলো আমরা হিসাব করবো, ওগুলো তোমাকে ভাবতে হবে না। স্যার জি স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। আর স্যার যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করি। জি জি স্যার। স্যার। ওকে, ভালো থাকো, খুব সাবধানে থেকো, সামনে মনে হয় পরিস্থিতি খুব ভয়াবহ হচ্ছে। জি স্যার, দোয়া করবেন স্যার। যতটুকু স্যার পারা আপনারা যায় সেফটি থাকেন স্যার। हम दुनिया मादरचोद की मादरचोद है, मादरचोद रहेगी। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম স্যার। স্যার আসসালামু আলাইকুম।